Our lecture, maybe number 17. Before doing that, we will go for review our previous lecture. And you know our previous lecture related to investment, right? আপনারা মনে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। জি, আমরা একটু গতদিনের কথাগুলো মনে করি, যে মনে আছে কিনা স্যার। প্রত্যেকদিন যে কাজটা করি আসলেই আমরা আসলে আগের দিন যা অন্তত এমন হয়। আচ্ছা, এই মুহূর্তে যারা আছেন, আমি যদি প্রশ্ন করি গতকালকে দুপুরে খাবারের সঙ্গে কি খেয়েছিলেন, হঠাৎ করে বলতে পারবেন স্যার? বলেন তো। গতকালে দুপুরে ভাত খেয়েছিলাম মনে আছে, আর কি কিছু মনে আছে স্যার? স্যার একটু মনে করতে হবে, তারপর বলতে হবে। হ্যাঁ, এটাই আসলে ব্যাপার। এরকমই হয়, আমরা আসলে মনে করার চেষ্টা রাখি না বলেই শুধু মনে করতে পারি স্যার ভাত খেয়েছিলাম সঙ্গে স্যার এই কি যেন করতে করতে 30 সেকেন্ড পরে মনে পড়বে যে আপনি হয়তো গতকালকে মুরগির গোশত খেয়েছিলেন, অথবা মাছ খেয়েছিলেন, অথবা এনি ফ্রুট, এনি ভেজিটেবল, রাইট দ্যাট? ওকে, তো আমরা একটু মনে করি গতকালকে আমরা আসলে ক্লাসে মূলত কি আলোচনা ছিল। নিশ্চয়ই আমরা একটু ইনভেস্টমেন্ট নিয়ে গল্প করেছিলাম। মনে পড়ার কথা, আমরা ইনভেস্টমেন্ট কাকে বলেছিলাম যদি আমরা ছোট্ট করে বলি, আমরা বলেছিলাম যে ফ্রম হোয়ার উই উইল মেক মোর আওয়ার মানি। খুব সহজ কথা আমরা বলি যে অ্যাসেট গুলো থেকে আমরা আমাদের টাকাটাকে বৃদ্ধি করি। and now the question, why do individual go for investment? Normally main purpose or main objective of investment to make more money. এটাই বাস্তবতা যে আপনি আপনার টাকাটাকে আরো বেশি করতে চান, এটাই হলো বিনিয়োগের মূল উদ্দেশ্য। আচ্ছা, আপনার টাকা কমে যাবে এমন উদ্দেশ্য নিয়ে কেউ বিনিয়োগ করে স্যার? আমরা যে বিনিয়োগ করি সবসময় তার থেকে কিছু পেতে চাই, জীবনেও না। থ্যাংক ইউ স্যার। আমরা এই যে যারা প্রার্থনা করি, বিভিন্ন ধর্মাবলম্বী আছি, আমরা যখন প্রার্থনা করি এর মধ্যে মনে একটা বিনিয়োগ লুকানো, নাকি স্যার? বলেন তো। জি স্যার, আমরা আমার ওই জীবনে, পরজীবনে, ওপার জীবনে, হ্যাঁ ইটারনাল জীবনে কিছু পেতে চাই, তাই না? ভালো কিছু পেতে চাই। ওকে, বাট আমি একদম যদি ওটা পরে, অনেক পরের কথা, আমরা আর্থেই আছি, পৃথিবী নিয়ে ভাবি। নর্মালি ইনভেস্টমেন্টের মূল সুরটা হলো যে আমরা উই ওয়ান্ট টু মেক মোর আওয়ার মানি, দিস ইজ দ্য মেইন পারপাস। এন্ড নর্মালি দেয়ার আর সো মেনি ইনভেস্টমেন্টস ইন আওয়ার টেক্সট। আমরা দেখেছি, যদি পড়ে থাকি, নর্মালি দেয়ার আর 5, 6 or 7 টাইপস অফ ইনভেস্টমেন্ট, লাইক স্টক, বন্ড, ইন্স্যুরেন্স। এবং আমাদের আলোচনা আমরা বলেছিলাম যে আমরা উই আর নাও গোয়িং উইথ অনলি ফর স্টক। এবং আমাদের এই বিনিয়োগের আজকের আলোচনা বা গতকালকে যে আলোচনা, মূলত এটি আমাদের নট ফর ইন্ডিভিজুয়াল, ইট ইজ ফর এন এন্টিটি লাইক আওয়ার কোম্পানি। ওকে, এবং আমরা এইভাবে বিনিয়োগ করতে চাই। এবং বিনিয়োগের ধরনটা আমরা বলেছি, স্টক নিয়ে ভাবছিলাম। এই কথা বলার পর মানে বলেছিলাম যে আমাদের এখানে যে বিনিয়োগের ধরন হিসাবে, ইফ উই গো ফর ইনভেস্টমেন্ট অলমোস্ট অ্যাবাভ 50%, যদি আমরা এরকম করি যে আমরা কোনো এন্টিটির 50% বিনিয়োগ আমারই থাকবে, তার মানে আমরা যদি ইফ উই পারচেজ অ্যাবাভ 50% শেয়ার, then this company will be parent, and the company controlled by this parent is called subsidiary. এবং আমরা এখানে আরেকটা কথা বলেছিলাম যেটা এখন বলে সমাপ্ত করবো না, অ্যাসোসিয়েট, ওরা পরের লেকচার আশা করি পাবো। আমরা সাবসিডিয়ারি এবং প্যারেন্ট নিয়ে থাকি এখন। এবং সেখান থেকে আমরা বলেছিলাম আমরা মূলত দুটো অ্যাকাউন্টস এখানে নামিয়ে রাখি। নাম্বার ওয়ান ইজ কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ পজিশন, অ্যানাদার কম্প্রিহেনসিভ অফ ইনকাম। মনে থাকার কথা, ফিনান্সিয়াল পজিশনটা আমরা বলেছিলাম নর্মালি ইন দিস কেস these parent and subsidiary. Normally these accounts next time will run with the group name normally involved in parents. আমরা সাধারণত প্যারেন্টস এর নামেই চলতে থাকি। এবং এখানে কনসলিডেটেড ব্যালেন্স ফিনান্সিয়াল পজিশন যখন করি, এভরি আইটেমস অফ অ্যাসেট and every item of liabilities, both of these two entities position or figures will be added. আমরা কনসোলিডেট যখন যাব, আমরা প্রত্যেকটা আইটেম অ্যাসেট বলি। আমরা যেহেতু ফিনান্সিয়াল পজিশন বলছি, আমরা অ্যাসেট এবং লায়াবিলিটি বলছি। অ্যাসেট এবং লায়াবিলিটি গুলোকে শুধু যোগ করব, বাট উই উইল মেক সাম অ্যাডজাস্টমেন্ট।
এবং কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে শুধু, যেমন আমরা মনে হয় গতদিন দেখেছিলাম অঙ্কটা যখন শুরু করেছিলাম, আমাদের ফিনান্স আমাদের রিভ্যালুয়েশন অ্যাসেট ছিল, অর্থাৎ অ্যাসেটটার দাম বেড়ে যাবে, নতুন করে কিছু ডেপ্রিসিয়েশন ছিল, ওইটাকে অ্যাডজাস্ট করব কিছু আমরা ইম্পায়ারমেন্টের কথা বলেছিলাম। এরপরে আমরা মনে হয় আর বলেছিলাম কিছু ইন্টার কোম্পানি ট্রানজাকশন থাকলে এটা আমরা এলিমিনেট করে দিব, তাই রাইট স্যার? জি স্যার। এবার আমরা গতদিন এইভাবে করেই একটা অঙ্ক নামিয়ে আপনার কিছু দূর গিয়েছিলাম মনে হয়, আমরা মনে হয় ওয়ার্কিংস গুলো নামিয়েছিলাম এবং পরবর্তীতে আপনাদের সামনে আমি মনে হয় পাঠিয়ে দিয়েছি, পেয়েছেন স্যার আমার স্লাইড? ওকে, তো আমরা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। যদি ভুল না করি আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম একটাই দেখিয়েছিলাম মনে হয় ওখানে, এবং আমরা বলেছিলাম আজকে আমরা সরাসরি কোথায় যাব, আমরা রিভিউতে যেটা যাব আমরা সরাসরি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এবং এইটা ছিল আমরা গতদিনের আলোচনা। এবং আজকের অঙ্কটা যখন শেষ করব, নেক্সট উই উইল গো উইথ আওয়ার কনসলিডেটেড কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। ওটার কথা পরে বলি তাহলে স্যার। নাও উই আর গোয়িং উইথ আওয়ার ফর্মাল লেকচার, লেকচার নাম্বার কত থাকবে স্যার বলুন তো? 17। ওকে, থ্যাংক ইউ স্যার, এত ভালো ক্লাস করেন, দেখি মন দিয়ে করছেন সবাই, ভালো লাগছে স্যার। ওই শনিবার তো আজকে অঙ্কটা আমার একটু সমস্যা ছিল। আচ্ছা, আমরা উত্তর দেবো স্যার, প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দিব আমরা। আমরা আজকে একটু যাই দেখি কি আমরা এই পেতে পেতে নিশ্চয়ই উত্তর পেয়ে যাব। দেখি আমরা কোথায় জানি ছিলাম, দিস রিভিউ নরমালি এইখানে আমরা ছিলাম, আমরা বলেছিলাম যে স্যার আমরা এখান থেকে কথা বলবো কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, যেহেতু এটা আপনাদের কাছে আছে হাতে হাতে আর পড়তে হবে, শুধু দেখে রাখুন। দেখুন, নন কারেন্ট অ্যাসেট উই উইল স্টার্ট উইথ গুডউইল। বলুন তো এই গুডউইল আমরা বের করে এসেছি না ওয়ার্কিংস 3 তে? यस স্যার। ওকে, নাও প্রপার্টি প্ল্যান্ট আমাদের দুইজনে, দিস ইজ অ্যাপারেন্ট, দিস ইজ অ্যাসোসিয়েট, আমরা 18,000 এর দাম বেড়েছিল এবং 1800 টাকা আমাদের ডেপ্রিসিয়েশন হয়েছে, দিস ইজ আওয়ার ফাইনাল পজিশন। ওকে, ইনভেস্টমেন্ট, এইখানে একটু গল্প গতদিন কে জানি জিজ্ঞেস করেছিলেন যে স্যার আপনি উপরে বলছেন, জি জি আমি উত্তর দিচ্ছি ভাই। ইনভেস্টমেন্টে আমাদের মাথার উপরে ছিল প্যারেন্টের নিজস্ব মানে বলা ছিল 1,62,000, ঠিক আছে, আর সবার উপরে বলা ছিল এই বিনিয়োগটা টোটাল বিনিয়োগ 1,62,000, যার মধ্যে বাইরে এসে বলা হচ্ছে বা একটা ছিল উপরে বলা তার স্টক কিনেছে 1,40,000 দিয়ে, তাই না? এবং কোন একটা পয়েন্টে ছিল 20,000 টাকা আমার ওইখানে একটা লায়াবিলিটি কেনা আছে, আছে না? পয়েন্টটা দেখুন তো, লায়াবিলিটির পয়েন্ট আছে না? ডিবেঞ্চারের কথা বলা হয়েছে। ডিবেঞ্চার, জি ডিবেঞ্চার, কারণ আমরা দেখুন শুরুতে বলেছিলাম দেয়ার আর সো মেনি টাইপস অফ ইনভেস্টমেন্ট লাইক আওয়ার স্টক, লাইক ডিবেঞ্চার। তো কোশ্চেনের মধ্যে 1,40,000 শেয়ার কিনেছি এবং বাইরে এসে বলছে যে আমাদের যে 20,000 টাকার যে লায়াবিলিটি আছে আমার সাবসিডিয়ারির, ওইটা কিনে নিয়েছিল হলো, অর্থাৎ ওটার টাকাটা ধার করা হয়েছিল প্যারেন্টের কাছ থেকে, এবং এই জন্য কিন্তু প্যারেন্টের মোট বিনিয়োগ 1,62,000 লেখা থাকলেও আমরা কিন্তু এখন দেখাচ্ছি কিভাবে, দেখুন 1,62,000 মধ্যে 1,40,000 কোথায় মিনিমাইজ হয়েছে বলতে পারেন? এই মিনিমাইজটা হয়ে গেছে যখন আমি গুডউইল বের করেছি, দেখুন তো কস্ট অফ ইনভেস্টমেন্ট বিয়োগ করে দিয়েছি না নেট অ্যাসেট থেকে, তার মানে এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, ফলে এটা বিয়োগ দিলাম। আর বাকি যে 20,000 এটা আমরা লায়াবিলিটির সাথে অফসেট করে ফেলবো, এখান থেকেও বাদ দিব। আলটিমেটলি আমার ইনভেস্টমেন্ট, তাহলে এটা ডাবল ক্যালকুলেশন হয়ে গেল না? আপনি কি ডাবল করলেন না আসলে অ্যাডজাস্ট করে ফেলছেন বলুন তো? স্যার এই জিনিসটাই তো ক্লিয়ার হইতে পারতেছি না, মানে ওই যে ডিফেন্সিভ থেকে মাইনাস করলো আবার এখান থেকেও মাইনাস করলো। এবার আপনি আসুন, আপনারা দুই বোনের ব্যবসা, ধরেন আপনার দুইটা বোন আছেন, আপনি দুইজন, আপনি বড় একজন ছোট, ছোটকে বললেন তুমি আমি এক হয়ে যাই, ছোট আপনার কাছে 20,000 টাকা ধার করেছিল, আপনি বড়, আপনি 20,000 বিনিয়োগ হিসাবে তাকে দিয়েছিলেন যে তুমি ধার নাও আমাকে 2% সুদ দিবা। এবার আপনাদের ব্যবসাটা এক হয়ে গেল, এখন আপনি কি করবেন? মিনিমাইজ করে ফেলবেন না? হ্যাঁ, আমরা কিন্তু আসলে পরে বিনিয়োগ থেকে যখন বিয়োগ করছি আমরা সাবসিডিয়ারি লায়াবিলিটি শো করার সময় বিয়োগ করে দিব, তাহলে কি হবে? মিটমাট হয়ে গেল না? ওকে, মাথায় রাখবেন একটু, এটা আসলে দুইবার ট্রিটমেন্ট যাচ্ছে না, আমরা দুই জায়গাতে সরিয়ে দিচ্ছি, মানে নেইদার অ্যাসেট নর লায়াবিলিটি হয়ে যাচ্ছে এখন। সেই 20,000 এখন অ্যাসেটও থাকবে না, লায়াবিলিটিও থাকবে না। ওকে স্যার, একটু বুঝে নেন বা মেনে নেন দেখি। মানে স্যার বিষয়টা কি স্যার একবার ইনভেস্টমেন্ট থেকেও মাইনাস যাবে আর একবার লায়াবিলিটি থেকে? হ্যাঁ জি, কারণ ইনভেস্টমেন্ট ফর প্যারেন্ট আমরা কিন্তু যখন আপনারা এক হই নাই ততক্ষণে কিন্তু আমার বিনিয়োগ ছিল, আর ওই ভদ্রলোকের কাছে দায় ছিল। এই দুই বোন, একটু যার নাম উদাহরণ দিলাম, এই দুই ভদ্র মহিলা, তারা মিলে এখন একটা গ্রুপ কোম্পানি করছেন,
তাহলে কি হবে এখন? তাহলে কিন্তু এই দায় আর এই অ্যাসেটটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেলবো, মিনিমাইজ করে ফেলবো, যেমন কিনা এই 1,40,000 মিনিমাইজ হয়ে যাচ্ছে স্যার। জি স্যার। ওকে স্যার। আর 20,000 টাকা তার পাওনাও থাকতেছে না প্যারেন্টস এর, এবং তার দেনাও থাকছে না, জি, এটা আমরা একটু অ্যাডজাস্ট করব, ঠিক আছে স্যার? ওকে জি স্যার, জি, থ্যাংক ইউ। নাও আওয়ার টোটাল অ্যাসেট, দিস ইজ টোটাল আওয়ার নন কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি আসুন এবার কারেন্ট অ্যাসেটের মধ্যে। ইনভেন্টরির মধ্যে আমার কি ছিল বলুন তো? 15,000 ছিল একজনের, 17,000 ছিল একজনের, আর 1,600 টাকা আমাদের কি হয়েছে বলুন তো? স্যার পাপ পাপ ক্যালকুলেশন। পাপে, অর্থাৎ পাপের যে আমার আনসোল্ড গুড ছিল, এখন কিন্তু আপনি ওই ওই পাপের ক্যালকুলেশন, পাপের ক্যালকুলেশন লাভ ধরা ছিল, ইনভেন্টরি যে লাভ ধরা ছিল সেই লাভটুকু আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে স্যার? ওকে, বুঝছেন কিনা? জি স্যার। মানে এখন তো ওই লোক অ্যাসেটের মধ্যে রয়ে গেছে, আমার তো ইনভেন্টরির মধ্যে লোকটা আছে, তাহলে তার মধ্যে লাভ ধরা ছিল অযথা। এখন তো আমরা দুজনে একদম মিলেমিশে একাকার, আমাদের কোনো বাড়তি লাভের টাকা তো রিয়ালাইজ হবে না কোনোদিনই, এটা অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, রিসিভেবল খেয়াল করুন, 19,000, 20,000, এবং বলা ছিল এই 20, এটার মধ্যে 4,000 টাকা ছিল ইন্টার কোম্পানি ট্রানজেকশন, তাহলে ইন্টার কোম্পানি ট্রানজেকশনটা বিয়োগ হয়ে গেল, থাকলো 35,000। এবং মজা হলো এইটার অংশ কি আবার পেয়েবেলে গিয়ে অ্যাডজাস্ট হবে, কিন্তু কারণ আমরা জানি রিসিভেবল ফর ওয়ান পার্টি শিওরলি ইট উইল বি পেয়েবল ফর অ্যানাদার পার্টি, নাকি স্যার? যদি দুজনের লেনাদেনা থাকে, একজনের জন্য রিসিভেবল হলে নিঃসন্দেহে অন্য ভদ্রলোকের জন্য কি হবে? পেয়েবল হবে। তার মানে এই এন্ট্রিটা কিন্তু আরেক জায়গায় যাবে নিশ্চয়ই, ঠিক আছে স্যার? ইন্টার কোম্পানি ট্রানজাকশন যখন হবে সে কিন্তু আরো এক জায়গায় ইফেক্ট ফেলবে। ওকে, দেখুন কোথায় ফেলেছে, এর মধ্যে আসবে, দেখাবো। ব্যাংক ক্যাশ দুজনটা, 1500। হ্যাঁ 1500টা, জি থ্যাংক ইউ। ব্যাংক ক্যাশের মধ্যে 25,025 টাকা কোথায় আছে বলুন তো? 2500 ইন ট্রানজিট। এখন আমরা মিলেমিশে গেছি, পথে থাকুক আর যেখানে থাকুক সে তোমার ক্যাশ বাড়িয়ে দিবে, জি স্যার, ঠিক আছে? এখন রিসিভেবলে 4,000, তার মধ্যে 25,000 পথে ঘাটে আছে, বাকি থাকছে কত? বাকি 1500। দেখি পেয়েবেল এটা অ্যাডজাস্ট হয় কিনা স্যার, আমি দেখবো একটু পরে ইনশাল্লাহ। দেখুন ফাইনাল পজিশন হবে আমার 3,54,250। শুধু মিলিয়ে নেন, হাতে করতে হবে না, উই হ্যাভ নট এনাফ টাইম, আমাদের হাতে এখন অত সময় হবে না ইনশাল্লাহ। জি, দেখুন পরে ইকুইটি নিয়ে কোনো গল্প নেই, শেয়ার ক্যাপিটাল বসিয়ে দিলাম। খেয়াল করবেন এইখানে শুধু, এখানে কখনোই সাবসিডিয়ারির ক্যাপিটাল আসবে না। হ্যাঁ, সেটা কেন স্যার? কেন? আচ্ছা, আপনি একটু পেছনে ভাবুন তো। নেট অ্যাসেটের ভিতর চলে আসছে। এক মিনিট, গুডউইলে অ্যাডজাস্ট করেছেন? জি স্যার, গুডউইলে কি অ্যাডজাস্ট হয়েছে বলুন তো? শেয়ার ক্যাপিটাল ছিল সাবসিডিয়ারি। ওখানেই চলে আসে, এই তো বুঝে ফেলেছেন। অর্থাৎ শেয়ার ক্যাপিটাল আপনি যখন গ্রুপে শেয়ার চলবেন, ক্যাপিটাল তো 100% কিনে নিয়েছি স্যার। কিনে নিয়েছি, ফলে ওইটা তো আমার মধ্যেই নাই, এখানে নেই, ওটা কোথায় আছে? আমার ইনভেস্টমেন্ট, ওটাকে অ্যাডজাস্ট করে ফেলেছি, ঠিক আছে স্যার? ওকে, কিনা বেচা করে গুডউইল হইছে। হ্যাঁ ওই যে গুডউইল তৈরি হয়েছে, থ্যাংক ইউ। রিটেইন আর্নিংস বের করা আছে, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 0 সিস্টেমে লিখলাম, কারণ বাইরে কোনো পার্টি নেই। না, নন কারেন্ট লায়াবিলিটি চলে আসুন এইখানে, দেখুন দুজনের মধ্যে যে, হ্যাঁ বলুন। 20 মাইনাস হয়ে গেল না স্যার, ওইটাই বলতেছিলাম যে হচ্ছে মানে দুই সাইড থেকে আমাকে মাইনাস অবশ্যই অবশ্যই, কারণ তো অ্যাসেট এবং লায়াবিলিটি দুই জায়গায় ইফেক্ট করেছিল না এতদিন, দুই জায়গাতে সরিয়ে ফেললাম। ওকে, কারেন্ট লায়াবিলিটি দেখুন, ওখানে 1500 টাকা লেখা ছিল, হঠাৎ প্রশ্ন আসবে, স্যার আপনার রিসিভেবলে 4,000 অথচ পেয়েবলে 1500 লিখলাম, কারণ 2500 টাকা সে পাঠিয়ে দিয়ে পথে ছিল। হ্যাঁ, যদি ওইটা না পাঠাতো তাহলে এখানে আমরা 2500ই বাদ দিতাম, সরি 4,000ই বাদ দিতাম। 4,000ই বাদ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমরা বুঝে ফেলেছি, দিস ইজ আওয়ার টোটাল ফিগার। তার মানে এটা আমারই খুব কঠিন না, শুধুমাত্র আমরা ভাববো ওয়ার্কিং গুলো যদি ক্লিয়ার থাকে, when we will prepare our financial position only, every pair of items will be added. সহজ কথা মনে রাখবেন, প্রত্যেকটা জোড়া জোড়া আইটেম গুলো যোগ হবে, অর্থাৎ যার শুধুমাত্র কোনটা বলুন তো, কোনটা যোগ হচ্ছে না বলুন তো, দেখুন তো, শেয়ার ক্যাপিটাল, আর বাদ বাকি দেখবেন সব জায়গায় যোগ যোগ করে এগিয়ে গেছি আমরা। তো আমার মনে হয় আমরা এবার আমাদের ফর্মাল, স্যার এখানে তো এই যে যদি এভাবে চিন্তা করি, ওই শেয়ার ক্যাপিটালও কিন্তু যোগ হয়েছে, সেটা হলো রিটেন আর্নিংস এর মধ্যে, মানে লাভের অংশ তাই না? যোগ হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, না টোটাল ইয়াটাই কিন্তু আমার ওই রিটেন আর্নিংস আমরা যদি ইনভেস্টমেন্টের মধ্যে ক্রয় করি না, ওকে জি জি, হ্যাঁ ইনভেস্টমেন্টের ক্রয়ের ফলে তো স্যার ওই রিটেন আর্নিংসটা আমরা পাই। আমরা যেভাবে ভাবি না কেন, পরীক্ষা আসলে যেন মিলাই দিতে পারি ভাই, এটা যা হয়েছে সেটা তাই হলো। ভিতরে ভিতরে কি হলো, জি জি, ভিতরে ভিতরে কি হলো, যারা আমরা প্র্যাকটিক্যাল কাজ করব তারা ভাববো, আমরা শুধু অঙ্ক মিলিয়ে দিয়ে আসতে পারলেই ওকে, তাই না?
স্যার না বুঝে করলে স্যার অঙ্ক বুঝা ইয়া না করা আমরা যায় কিন্তু না। আমি স্যার চেষ্টা করছি আপনাদের জন্য প্রত্যেকটা বুঝকে ক্লিয়ার করতে। ওকে, জি স্যার। তো আমরা একটু যাই, আজকের আলোচনায় চলে যেতে পারি মনে হয়, আমরা আর কথা বলছি না। টুডে উই উইল গো উইথ আওয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। তাহলে আপনি শুধু ভাববেন, আমরা কিন্তু কাদেরকে নিয়ে ভাবছি এখন বলুন তো? কম্প্রিহেন্সিভ ইনকাম, দ্যাট ইজ দ্য আইটেমস রিগার্ডিং আওয়ার কম্প্রিহেন্সিভ ইনকাম। আমরা এখন এতক্ষণে ভাবছিলাম হলো ব্যালেন্স শিটের আইটেম নিয়ে, এখন কাদেরকে নিয়ে ভাববো? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। আপনি চোখ বুঝে একটু পরে পাবেন, সেই ধারণা দিব আমরা একটু পরে। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি। অবশ্যই বলুন স্যার। স্যার আমি হচ্ছে কোন স্লাইড স্যার মানে মেইলে পাই না স্যার। আপনার ইমেল কি পাঠিয়েছিলেন কখনো আমাকে? আপনার ইমেল অ্যাড্রেসটা যদি আমাকে কিছু দিতেন তাহলে স্যার আমি আমার ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিতাম। ওকে স্যার, আমার ইমেল তো প্রথমে থাকে, এখন স্যার কথা বলি। আর একান্ত না পাইলে আপনার যারা গ্রুপে আছে যে কোনো একজন কাছে পেয়ে যাবেন তো, আশা করি। আমি কিন্তু, হ্যাঁ বলুন। স্যার প্রতি ক্লাসে ইমেল অ্যাড্রেসটা আমি এসএমএস করি কিন্তু পাই না স্যার। কিন্তু আমি তো পাইনি এখন। আমি যখনই নতুন কারো পাই, পরশুদিন আমি নতুন এক ভদ্রলোককে পেয়েছি, আমি একসঙ্গে 10টা স্লাইড দিয়ে দিয়েছি। আপনি আজকে আপনি একটু নক করে দিন আবার। হ্যাঁ আচ্ছা স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস, আমার যে নামটা শেখ জিয়াউল ইসলাম, এরপরে FCMA লিখবেন @gmail.com। ওকে, নাও উই আর ইন আওয়ার রাইট প্লেস। Figures in this comprehensive income statement, normally figures will be settled parent plus subsidiary and we will be adjust various item. আমরা প্লাস মাইনাস লিখেছি কেন? প্রয়োজনে কোনোটা যোগ হবে, কোনোটা বিয়োগ হবে। যে ভদ্রলোক আমার ইনকামকে বাড়িয়ে দিবে, আমরা আইটেমটাকে যোগ করব। যে আইটেমটা আমার ইনকামকে কমিয়ে দিবে, সেটা বিয়োগ করব। আবার যদি খরচে চিন্তা করি, যদি খরচ নিয়ে ভাববো, তাহলে খরচ যেটা বাড়িয়ে দিবে যোগ করব, খরচ যেটা কমিয়ে দিবে বিয়োগ করব। দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট উইল বি মেড রিগার্ডিং দ্য ইফেক্ট অফ ট্রানজাকশন, রাইট স্যার? আমরা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব সেটা ডিপেন্ড করবে আইটেমের কি বলুন তো? আইটেমের নেচার। ইয়েস, ইফেক্ট অফ ট্রানজাকশন। ঠিক আছে, ওকে। তো ইন দিস কেস ইউ হ্যাভ টু কিপ সাম কি আইটেমস ইন ইউর মাইন্ড, ইন ইউর কনসিডারেশন। সেগুলো কি কি দেখুন। আপনি গ্রুপ স্ট্রাকচারকে ভাববেন একটু প্রথম পর্যায়ে। গ্রুপ স্ট্রাকচার আমরা গতদিনও শো করেছিলাম, এবং এটা ঠিক এইভাবে আমরা লিখে থাকি খাতায়, প্যারেন্ট, পার্সেন্টেজ এবং সাবসিডিয়ারি, এটা শো করি। সেকেন্ড ওয়ার্কিংস আমরা এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ একসঙ্গে দিয়েছি, কারণ আমরা এটা নিয়ে গতকালকে কথা বলেছি। ডেপ্রিসিয়েশন অন ফেয়ার ভ্যালু, কারণ এইটা আমার নিশ্চয়ই কোথায় হিট করবে? ইনকাম স্টেটমেন্টে হিট করবে না স্যার ডেপ্রিসিয়েশন? আমরা কিন্তু খেয়াল করুন, গতকাল কিন্তু ফেয়ার ভ্যালু নিয়ে কথা বলেছিলাম, আজকে বলেছি অনলি ডেপ্রিসিয়েশন। ওকে, পাপ কিন্তু হিট করবে, তাই না? আমার লাভটাকে কমিয়ে দিবে, জয়েন্ট লাভটাকে কমিয়ে দিবে। ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল লাভটাকে কমিয়ে দিবে। ওকে, আয় কমিয়ে দিবে না স্যার ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল? যাই হোক, এবং এটা কি কি করবে পরে আমরা দেখবো। তার মানে মূলত এই আইটেম গুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখতে হবে। যেহেতু এই 3টা আইটেম নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছিলাম, আমি এখন আর এটা নিয়ে কথা বলতে খুব বেশি কমফোর্ট ফিল করছি না, আর মনেও নাই, ভুলে গেছি কি বলেছিলাম। ওকে, নাও কনসলিডেটেড যে পজিশনটা কি হবে, আপনি একটু ইউ মে ভিজুয়ালাইজ ইওর আইটেমস অফ ইনকাম স্টেটমেন্ট। একটু ভিজুয়ালাইজ করুন তো ইনকাম স্টেটমেন্ট। আমরা গত কোনো এক ক্লাসে করেছিলাম, লেকচার নাম্বার 9 or 10 অথবা আরো একটু পরে 12 বা 13 নিশ্চয়ই ইনকাম স্টেটমেন্ট শো করেছিলাম এইভাবে। দেখুন তো। জি স্যার, রেভিনিউ, কস্ট অফ সেল। আপনারা এক নজরে দেখে ফেলুন, দেখে বলুন যে এইখানে স্যার এইটুক নতুন আছে, সেখান থেকে আমি কথা বলবো। Other comprehensive income and non-controlling, এটা তো আমরা অলরেডি শিখেছি স্যার। non-controlling interest, attributable to the non-controlling interest. Okay, from revenue to total comprehensive income. Previously in any class we learned about this, any previous class. And the new one, attributable to মানে হলো বন্টন যোগ্য, বিভাজন যোগ্য। আপনি কাদের মধ্যে এই দিস কম্প্রিহেনসিভ ইনকাম আপনি অ্যালট করবেন, কারণ আমরা কিন্তু কি করছি, দুজন মিলে গেছি। লাভের টাকাটা কে পাবে বলুন তো?
লাভের টাকাটা দুইটা গ্রুপ পাবে, একটা হচ্ছে Parent প্যারেন্ট যারা shareholder শেয়ার পাবে। হোল্ডার, আর হলো মাইনরিটি অথবা নন নন কন্ট্রোলিং গ্রুপ থাকবে। আমরা এটা শুধু ভাগ করে দিব, কিন্তু আমরা এখানে বলে আসছি গত ক্লাস থেকেই যে নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা আমরা এই বইয়ের জন্য 0 বলছি, কারণ আমরা প্রত্যেকটা 100% অঙ্কে দেখছি যে 100% ইজ অ্যাকোয়ার্ড বাই আওয়ার প্যারেন্ট কোম্পানি। তারপরে সিস্টেমে লিখে রাখবো যদি এমন হয় 30% অ্যাকোয়ার করে, তার মানে লাভের যে টাকা হবে 30% will get this group and another 70% will get we got by our parent shareholders, right? আবারও বলি, এইটুক নতুন মানে আমরা শো করব আয়ের কোন অংশ কে কে পাবে। এখানে মাথায় রাখবেন আমরা এর দুটো অংশের মধ্যে ভাগ করব, একটা হচ্ছে প্যারেন্ট শেয়ার হোল্ডার পাবে তারা যে অংশ কিনবে। যদি 80% কেনে তাহলে লাভের কত পার্সেন্ট পাবে? 80%। তাহলে বাইরের গ্রুপ পাবে 20%। এই জন্য আমরা লিখে রাখছি, কোশ্চেনে গিয়ে দেখবো কত পার্সেন্ট তাকে দিব, কত পার্সেন্ট তাকে দিব। এনি কোশ্চেন স্যারেরা? এনি কোশ্চেন? Okay. Now the figures or now the system. আসুন এবার কি কি আইটেম দেখুন, আমি দেখিয়ে দিলাম কিভাবে যোগ বিয়োগ হচ্ছে, একটু খেয়াল করবেন। আপনাদের সুবিধার জন্য আমরা একটু চেষ্টা করছি যাতে দেখানো যায় কিভাবে। রেভিনিউ P+S মাইনাস ইন্টার কোম্পানি সেল, তাই তো স্যার? খেয়াল করুন, তার মানে আমরা যদি কখনো নিজেরা কেনা বেচা করি প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে, এটা একজনের জন্য যদি সেল হয় আর একজনের জন্য কি হবে? পারচেজ হবে কিনা? পারচেজ হবে স্যার। তাহলে এই আইটেমটা কিন্তু রেভিনিউ তো যেমন আমরা অ্যাডজাস্ট করব, কস্ট অফ সেলও কিন্তু অ্যাডজাস্ট করব। দেখুন তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে প্যারেন্টস এন্ড সাবসিডিয়ারির যে রেভিনিউ যোগ করে তাদের মধ্যে যে একটি সম্পর্ক লেনদেন হয়েছে ওইটা সেটা বিয়োগ করে ফেললাম। ওকে, যেহেতু তাই স্যার, ওকে তাই এটুকু ভাবলে হবে। তারপর আমরা দেখিয়েছি আপনার সুবিধার জন্য, যেমন কস্ট অফ সেলে দেখুন দুজনেটা যোগ করব, ইন্টার কোম্পানি সেল বিয়োগ করে নিউট্রাল করে ফেললাম। দেখছেন এইটা যেহেতু দুটোই একই নামে চালাই, একটা যদিও সেল বলছি কিন্তু একজনের জন্য যদি সেল হয় নিঃসন্দেহে সেটা অন্য পার্টির জন্য আমাদের পারচেজ ফিগার, কিন্তু টাকার অঙ্ক আমি একই রাখবো এখানে। প্লাস কি লিখেছি? পাপ যোগ করলাম কেন? আমরা কস্টিং নিয়ে ভাবছি, তো কস্ট নিয়ে ভাবছি, এই জন্য যেহেতু পাপ ছিল, কিন্তু এই লোকের জন্য যে লোক বিক্রি করুক না কেন তার জন্য একটা লাভ ছিল, লাভটাকে ব্যাক করাই দিচ্ছি আমি, তাহলে কি হবে? তাই না? কেন যোগ হলো হঠাৎ প্রশ্ন আসবে, স্যার পাপ কেন যোগ হচ্ছে? কারণ পাপ করা মানে হলো এর মধ্যে কোনো একজনের জন্য আমরা কি করেছি, প্রফিটটাকে অ্যারাইজ করে রাখছিলাম না স্যার? জি স্যার, তাহলে এটা স্যার রেভিনিউ থেকে বাদ দিত না স্যার? কিন্তু রেভিনিউ বাদ দিলেও উত্তর একই আসবে। জি স্যার, রেভিনিউ থেকে বাদ দিলেও কিন্তু উত্তরটা একই আসবে। তবে আমাদের যেহেতু টেক্সটে এইভাবে লেখা আমরা এইভাবে ব্যবহার করেছি, এখান থেকে বিয়োগ করলেও কিন্তু রেজাল্টটা একই হবে, তাই তো স্যার? একটু সরি, যোগ করলাম, কারো আপত্তি আছে নাকি? না স্যার, আপনি বলছেন স্যার। না আমি বলা যায় না, বইতে আছে ভাই, আমি বলবো কেন? হ্যাঁ, হু আই এম, আমি বলার। আসুন না, লেস সরি প্লাস ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট, ডেপ্রিসিয়েশন খরচ থেকে বাড়িয়ে দেবে না, ওই যে আমরা যে এর ডেপ্রিসিয়েশন ছিল, ফেয়ার ভ্যালু ডেপ্রিসিয়েশন ছিল না, থাকবে, ওইটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে খরচ বাড়িয়ে দিবে, ঠিক আছে? ওকে, তখন আমরা পাবো গ্রস প্রফিট। ডেপ্রিসিয়েশনটা স্যার এই যে অ্যাডমিনিস্ট্রেশন বা ইয়েতে কেন দিলাম না স্যার? ও দিলাম না, এটা আসলে অঙ্কে বলে দেয়, যদি কখনো এরকম হয় সাধারণত আমরা ধরে নেই যে আমরা ম্যানুফ্যাকচারিং যখন যাই ডেপ্রিসিয়েশন নরমালি প্রোডাকশন রেট ধরি সাধারণত, যদি কোনো অন্য জায়গায় যায় না অঙ্কে বলে দিবে, বুঝছেন? বলে দিতে পারে যে ডেপ্রিসিয়েশন ফর ইওর, বুঝিনা দেখি প্রশ্ন করি স্যার। নো প্রবলেম। এবং আমাদের উস্তাদের মতো এখানে ভালো কিছু লোক আছে যারা অলরেডি প্রশাসন মানে ওই প্রতিষ্ঠানে কাজ করছেন, তাই তো? তাদের জন্য একটু আমাদের জন্য সুবিধা হয়। ওকে, নাও ডিস্ট্রিবিউশন কস্ট দুটো যোগ করে নিলাম। অ্যাডমিন এক্সপেন্স, গুডউইল ইম্পেয়ারমেন্ট অঙ্কে বেশিরভাগ বলে দিবে এটা অ্যাডমিনে চলে যায়, যদি এমন হয় এটা ডিস্ট্রিবিউশন দিতে বলে ওখানে দিব, আমরা সাধারণত না বললে এখানে দিব। আচ্ছা, প্রফিট ফ্রম অপারেশন পেয়ে যাবো আমরা। ইনভেস্টমেন্ট ইনকাম দুজনেরটা যোগ করলাম, ইন্টার কোম্পানি যদি কোনো আয় থাকে বিয়োগ দিব, ফিনান্স কস্ট যদি ওরকম থাকে ইন্টার কোম্পানিটা বিয়োগ দিয়ে দিব, ট্যাক্সেশন যোগ করব। এইভাবে আমরা কনসেপ্ট দেখাবো এবং ফিগার গুলো কিভাবে আসবে তাও আমরা দেখিয়ে দিয়েছি আপনাকে, দেখুন। And this is the complete picture of consolidated income statement.
এবং আমরা যখন মূল অঙ্কে যাব আমরা এই কাঠামোটাকে একদম মেমোরিতে গেঁথে নেব, যাতে আমাদের সব অঙ্কেই প্রায় এই আইটেমগুলোই থাকবে। আপনি পুরো একদম মুখস্থ মতো করে ফেলবেন যে এইটা যোগ, এটা বিয়োগ, কেন যোগ হবে আর কেন বিয়োগ হবে, দুই একটা অঙ্ক করলে বা বই আপনি ঘেটলেই পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে স্যাররা, দেখুন দেখে যদি কোনো কোশ্চেন থাকে। এনি কোশ্চেন ফ্রম ইউর কর্নার? ওকে স্যার, আমরা মানে আগাতে পারি স্যার? জি স্যার। ওকে, কারণ আমরা আজকে অন্তত দুটো অঙ্ক করার ইচ্ছা, ফাঁকে তো একটু ব্রেক পাবো আবার। ওকে, পড়তে থাকুন একটু অঙ্কটা এবং পাশে বই রাখুন। আমরা আসলে এই ধরনের অঙ্ক আমাদের লোকাল বইগুলোতে পাইনি, যে কারণে আপনাকে আমি টেক্সটের অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, আপনি মানে টেক্সট বুক থেকে নিচ্ছি। আমরা শুধু কি করেছি, ওই যে এক্স ওয়াই থাকে, আমি ওখানে একটু আমাদের বাংলাদেশি যে সাল আছে সেই সালটা দিয়েছি, কাশ্মীরি সাল না, বাংলাদেশি সাল। হ্যাঁ, 2018। আর স্যার এটা এই সালটা বুঝি না, 20X9 মানে কি 2019 স্যার? ওরা 19 বলেছে, আমি হয়তো 18-19 দিয়ে কাজ করেছি, বুঝছেন? আমি মতো নিয়েছি একটু। এক্স দ্বারা কি মিল করে? এই ধরে এক বুঝে এখন এক ধরুন। হ্যাঁ, তার মানে 10 সাল 11 সাল, অনেক সময় এ বি দিয়ে বলে কোন বইতে, এ বি, এ মানে প্রায়র সাল, বি মানে লেটার সাল, আর কিছু না। এক্স ওয়াই থাকলে যদি X1 হয় আর X2 হয়, এরকম থাকতে পারে, বুঝছেন? এটা ডিপেন্ড করে ওই বইয়ের ভাষার পরে। তবে আমরা মূল কোশ্চেনে কখনো এক্স দিয়ে পাবো না আশা করি পরীক্ষায়, যে কারণে নরমালি আই হ্যাভ মেড দ্য চেঞ্জ। হ্যাঁ, তো পড়ুন একটু। মেবি লাস্টের ডিজিটটা দিয়ে বোঝা যায় যে কোনটা আগে সাল হবে। থ্যাংক ইউ স্যার। আপাতত তো বোঝা যাচ্ছে, 18 আর 19 তো বোঝা গেল স্যার। ওকে, বইয়ের ক্ষেত্রে বললাম। জি থ্যাংক ইউ স্যার। তাহলে এপ্রিলের 1-এ কি বলা যাচ্ছে? এপ্রিলে 1-এ কিনছে, তাই না স্যার? দেখুন তো 18। আর আমরা রিপোর্টিং করছি কখন? রিপোর্টিং হলো আপনার সামনে যে স্টেটমেন্ট গুলো কোন সময় দেওয়া, এটাকে বলা হয় রিপোর্টিং পিরিয়ড। হ্যাঁ, ড্রাফট দিয়েছে কোন সময় আপনার? 31শে মার্চ 2019, তার মানে 1 বছর আগে কিনেছে কিনা স্যার? এটা কি 1 বছর ডিফারেন্স? ওকে, থ্যাংক ইউ। And this is the income statement position both of these companies. একটু দেখুন, কোন আইটেম নতুন মনে হচ্ছে না নিশ্চয়ই। এবং আমরা যে কাজটা করব, আমরা এরপরে যে এডিশনাল ইনফরমেশন, ওই অ্যাডজাস্টমেন্ট গুলোকে একটু নিজের মতো করে ভেবে নিয়ে অঙ্কে ঢুকবো। এটা মনে হয় সব দেখেন স্বাভাবিক ঘটনা, আমরা যা বলে থাকি। এখানে যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম দেখা যাচ্ছে না স্যার, আসছে এই ঘটনাটা ঘটে কখন স্যার? যখন দুইটা কোম্পানি, প্রথমত একটা হলো না সরি, একটা নিয়ে ভাবুন, এটা দরকার নেই। আপনি যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই আইটেম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আদার কম্প্রিহেনসিভ ইনকাম আপনি হতে পারে এরকম একটা এন্ট্রি, যে আপনার যে কারেন্সি ট্রান্সলেশন লস হতে পারতো, যখন এই কোম্পানি রিভ্যালুয়েশন হলে ওটাও কি আদার কম্প্রিহেনসিভ ইনকাম না? হ্যাঁ, রিভ্যালুয়েশন যেরকম 4-5টা আসছে, 4-5টা আইটেম। আমার এই মুহূর্তে একটা মনে পড়ছে যে রিভ্যালুয়েশন রিজার্ভ, একটা বেশি মনে পড়ছে হলো যে ট্রান্সলেশন লস অর গেইন। সে আপনি এক্সপোর্ট বা ইম্পোর্টের কাজে জড়িত, আপনার যদি কোনো থাকে ডলার কনভার্সনে যদি কোনো লস হয়, ওই লসটা চলে যায় হলো আদার কম্প্রিহেনসিভ ইনকামে। ঠিক আছে স্যার? এইটা নিয়ে যারা একটু ফিনান্সে কাজ করেছেন, যারা ফিনান্স একটা বই ছিল মনে এরকম স্টেটমেন্ট অফ ক্যাশ, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন দিয়ে পুরো একটা বই ছিল মনে, আমি তো ভুল না করি। পেনম্যানের একটা বই আছে, এরপরে চমৎকার একটা বই আছে, যাই হোক পরে বলি। তাহলে আপাতত ধরনের এটা জিরো, আমরা জিরো লিখছি, থাকলে লিখবো, না থাকলে লিখবো না। আমরা এক একটা অ্যাডজাস্টমেন্ট একটু ভালো করে পড়ার চেষ্টা করি। পড়ুন তো এখানে কি আছে।
In case of acquisition, everything is normal except a plant. বলছে সবকিছুই স্বাভাবিক বা সিস্টেমে ছিল, নিয়ম মাফিকই ছিল, বুক ভ্যালুতে নেওয়া হয়েছিল। একটা যার 20 লাখ টাকার ওই সময় সম্পত্তির মূল্য ধরা হয়েছিল, অ্যাকচুয়াল ফেয়ার ভ্যালু 52 লাখ টাকা। তার মানে কত টাকা বেশি হচ্ছে এখানে? 32 লাখ স্যার। তাহলে 32 লাখ টাকার জন্য আমরা ডেফিনেশন চার্জ করতে হবে, তাই না স্যার? এবং বলছে যখন এটা করা হয়েছিল সেইখান থেকে প্ল্যান্টের বয়স ছিল আরো 4 বছর। 4 বছর থাকলে 8 লাখ। 8 লাখ। ওকে, থ্যাংক ইউ, বুঝা গেল। আমরা ডেফিনেশনে অ্যাডজাস্টমেন্ট যখন করব 8 লাখ টাকা একটা ফিগার থাকবে। কারো কোনো কোশ্চেন? না, যেহেতু আমরা কিন্তু ফিনান্সিয়াল পজিশন দেখছি না, ফলে এই 52 লাখের কি হবে এই চিন্তা আমার দরকার নেই। আমার চিন্তাটা হলো যে ডিফারেন্স যে 32 লাখ তার যে ডেফিনেশন আমি ভাগে পাবো আমার বছরের জন্য, আমরা সেটা ধরবো অঙ্কের মধ্যে। ওকে, তবে মানে যদি ফাইন্যান্সিয়াল পজিশন হইতো তাহলে ওই 32 লাখের জন্য রিভ্যালুয়েশন ট্রিটমেন্ট হতো, তাই না স্যার? অবশ্যই স্যার, এবং সেজন্য পরের দিন আরেকটা ক্লাস আছে, কারণ আমরা শেখাচ্ছি, গতদিন শিখিয়েছি ফিনান্সিয়াল পজিশন, আজকে শিখছি হলো ইনকাম স্টেটমেন্ট। আশা করছি নেক্সট ক্লাসে আমরা বড় অঙ্ক নিয়ে ঢুকবো, যেখানে ওয়ান্টিং দুটোই থাকবে। পরীক্ষায় যখন আসে দুটো দিয়েই আসে, কখনো একটা দিয়ে আসে। যাই হোক, দেখি স্যার পরেরটা বলুন। আপনি যেটা বলবেন আসলে সেটাই ওয়ার্কিংস আমরা একটু নিজেরা করে ফেলবো, একটু পরে আপনারা করবেন, আমি মিলিয়ে নিব শুধু। স্যার 2 মিলিয়ন আছে ক্লোজিং ইনভেন্টরি। ওকে, 2 মিলিয়ন ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, that is this 12 million একটা ইন্টার কোম্পানি ট্রানজাকশন নাকি স্যার? জি স্যার, জি স্যার। আচ্ছা, যেটা অরিজিনালি কেনা ছিল কত টাকায়? 9 মিলিয়ন। 9 মিলিয়নে। তাহলে এখান থেকে একটা লাভের পার্সেন্টেজ আছে নাকি স্যার? জি স্যার, 3 মিলিয়ন। 3 মিলিয়ন। তাহলে প্রফিট পার্সেন্টেজ অন সেল একজন হিসাব করুন তো, প্রফিট পার্সেন্টেজ কত আসে? 25% স্যার। 25%। থ্যাংক ইউ। কারণ কি লাগবে কেন? স্যার ওই যে 10 এর থেকে হ্যাঁ 25% আমার কমায় নিতে হবে, ওইটা আমার পাপ হবে। পাপ 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 মানে ওই যে 2 মিলিয়ন ঘরে পড়ে আছে, তাই না? কারণ 12 মিলিয়নেরই 10 মিলিয়ন সে বাইরে বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? ওটা আমার দরকার নাই, যদিও 13 এটা লাখ তো দরকার নাই স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই তো বুঝে ফেলেছেন। আমি কিন্তু 13 দেখে মনে করছিলাম বাবার এত টাকা, 12, 9, 10, 13। তার মানে 13 আমরা উই ডোন্ট কনসিডার দিস। আমরা তাহলে শুধু ভাববো 12 10 বিক্রি হয়েছে, তার মানে 2 মিলিয়ন ঘরে পড়ে আছে, তাই তো স্যার? আনসোল্ড। যেহেতু আনসোল্ড আছে, দেন উই হ্যাভ টু অ্যাডজাস্ট আওয়ার পাপ। এই তো পাপ কত হবে বলুন তো? 5 মানে 2 এর কত পার্সেন্ট? 5 লাখ স্যার। 5 লাখ। থ্যাংক ইউ। অন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা যে স্যার আমি বুঝি নাই? জি না স্যার। থ্যাংক ইউ স্যার। তার মানে আমরা এটা নিয়ে গল্প হবে না, শুধু আপনি করে দেখাবেন, আমি একটু দেখবো কি করেছেন আপনারা। নাম্বার 3, 4, 5 একসাথে, কারণ ছোট্ট লাইনে আছে, আপনি পড়ে দেখুন, কোনো সমস্যা হলে আমরা দেখি। $75,000 টাকার একটা ইন্টারেস্ট আছে স্যার। 75,000 টাকা। এটা কি ইন্টার কোম্পানি কোনো ঘটনা ঘটেছে? কিন্তু কেনা বেচা কি দুজনের মধ্যে হয়েছে? জি স্যার। না, এটা কি মানে এমনি নোটস থাক। নোটস মানে কিন্তু নোটস রিসিভেবল হয়তো স্যার। না, যে আকারেই হোক, টাকা পয়সার লেনদেন কি ইন্টার কোম্পানিতে হয়েছে না বাইরে? জি স্যার। জি স্যার, ইন্টার কোম্পানিতে। তাহলে ইন্টার হলে নিশ্চয়ই তাহলে অ্যাডজাস্ট হবে আমাদের, এইটুকু মাথায় রাখলে হবে। এবং 7.5% সুদ আছে, তার মানে 10 লাখে 7.5 কত টাকা হয়? 75,000। নিশ্চয়ই এটা একটা গোলমাল, মানে এইটার ফিগারটা আমরা ফিগার আউট করব, তাই তো স্যার? থ্যাংক ইউ। 4 নম্বর কি বলেছে? এটা কিন্তু আসলে অঙ্কটাকে কোয়ালিফাই করা হয়, শুধু কোয়ালিটেটিভ করার জন্য। আমরা কোথাও পড়েছিলাম একটা জায়গায়, জাস্ট কোয়ালিফাই করার জন্য করা হয়। কোয়ালিটি যে মোটামুটি সারা বছরই কেনা বেচা একই রকম চলে। যদি বলেন স্যার কেনা বেচা সব হয়েছে জানুয়ারি মাসে, তাহলে না, আমরা ধরে নেব এটা সমস্ত ব্যাপী। এই পয়েন্টটা নাও থাকতে পারে কোশ্চেনে। নাম্বার 5
গুডউইলের একটা ইম্পায়ারমেন্ট বলে দিয়েছে নাকি 3 লাখ টাকা? জি স্যার, থ্যাংক ইউ। ওটা নেট অ্যাসেট। নেট আমরা যখন অঙ্ক করব তখন আমরা এটাই কাজে লাগাবো, তাই তো স্যার? ওকে, রিকোয়ারমেন্ট কি দেখুন, তাহলে আমরা উইল গো অনলি উইথ আওয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তাহলে দেখুন তো, আমরা খাতা কলম যদি হাতে নেই, at first we will go with some workings. Number 1, group structure. আপনি খাতা নিয়ে ফেলুন আপনার হাতে। স্যার একটু আওয়াজ হচ্ছে স্যার, ভালো শোনা যাচ্ছে না। মনে হচ্ছে আমিও পাচ্ছি, তবে এটা আমার কর্নার থেকে না, কারণ আমার ঘরটা টোটালি, আমার এই রুমটা ফাঁকা, আমার সারা বাড়িতে আমি একা। ঠিক আছে স্যার, মনে আপনাদের কর্নার থেকে। নাও গ্রুপ স্ট্রাকচার কিভাবে শো করবেন আপনি করুন, আমি আমার স্লাইডটা একটু পরে আনবো, যে আপনাদের কি মনে আছে কিনা কিভাবে দেখিয়েছিলাম। আমরা চাই যেহেতু হাতে হাতে করবেন একটু। স্যার উপরে প্যারেন্টস, নিচে সাবসিডিয়ারি, আর দাগের মাঝ দিয়ে দিব পার্সেন্টেজ। ওকে, থ্যাংক ইউ। দেখুন তো আমি কি দেখিয়েছি, আর একটু সুন্দর করেছি, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, নেন, ঠিক এইভাবে লিখে রাখবেন। জি স্যার। টুডর 100% উইন্ডসরের মধ্যে কেনা বেচা হয়েছে 1 এপ্রিল 2018 ফর 1 ইয়ার। ঘটনাটা 1 বছর আগের, তাই তো স্যার? ওকে, স্যার 4-5 জনের স্যার মিউট করা নাই, ওইখান থেকে শব্দটা হচ্ছে। তাই স্যার। Dear participants, please mute all of your devices from your corner. এবং আমি আশা করে ফেলবে তো, হয় ভুল থাকুক, একটু শব্দ হলেও ভালো লাগে, একদম বিনা শব্দে চলা যাবে। নাও ডেপ্রিসিয়েশন অন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, আপনি যেটা করেছেন দেখুন, যেটা মুখে বললেন ঠিক সেটুকু লিখে দিয়েছি শুধু আমরা, তাই না? দেখুন তো স্যার, দেখুন আমরা কি বলেছিলাম, আপনি বলেছিলেন যে স্যার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হবে 32 লাখ, ডেপ্রিসিয়েশন আমার কর্নার থেকে 1 বছরের জন্য ব্যবহার করব 8 লাখ। ঠিক এইভাবে লিখে ফেলুন। এবং আমরা যারা এক্সাম পেপার দেখি, মানে আমরা দেখি, আমরা সাধারণত এইভাবে একটু ওয়ার্কিংস দেখতে চাই। এবং দেখবেন অঙ্কে প্রায় বলা থাকে শো অল অফ ইউর কম্পিউটেশনস, বলা থাকে প্রায় স্যার। হ্যাঁ, এই জন্য যারা একটু হয়তো অঙ্ক কম পারেন কিন্তু সুন্দর করে একটু এগুলো দেখানোর চেষ্টা করেন, তাদের রেজাল্ট একটু আগে হয়ে যায়। যারা অনেক ভালো অঙ্ক পারেন, আমরা যারা, আপনারা যারা আছেন খুব ভালো পারেন, কিন্তু দেখা যায় প্রেজেন্টেশনে আপনি একটু কার্পণ্য করেন, সেই ক্ষেত্রে সামান্য হয়তো আপনি আটকে যান। এই জন্য আপনারা মোটামুটি অন্তত ওয়ার্কিং গুলো শো করবেন। এবং আমরা মানে এটাই বলেছি না ডেপ্রিসিয়েশনে স্যার, লেখার পরে একটু আওয়াজ দিয়ে স্যার। ওকে, ওকে স্যার, ওকে স্যার। পাপটা বের করার কথা বলেছিলাম, আপনারা বলেছিলেন মুখস্থ থাকার কথা 9 লাখ 12 লাখ, ওখানে আমাদের 3 লাখের একটা ডিফারেন্স ছিল, ফলে প্রফিটের রেট আসবে। এবং আমরা বলেছি প্রফিট অলওয়েজ বেসড অন ইয়োর সেলস। অবশ্য সেলস এর পরে পার্সেন্টেজটা আমার সেলার কোম্পানির জন্য হচ্ছে, ওইটাই কিন্তু আমার কি হচ্ছে, আমার পার্চেজার কোম্পানির জন্য তো পার্সেন্টেজ ওইটাই হচ্ছে। দেখুন দেখুন তো আপনি যা বলেছেন সেইটাই আমরা শো করেছি কিনা। সেলিং প্রাইস 12, কস্ট অফ সেল 9 মিলিয়ন, গ্রস প্রফিট সে করেছিল 3 মিলিয়ন, ইনভেন্টরি সোল্ড টু আনসোল্ড, উইন্ডসরের কাছে এটা বিক্রি করা হয়েছিল, তার ইনভেন্টরিতে আনসোল্ড আছে 2 মিলিয়ন, রিমেইনিং এট রিপোর্টিং ডেট 2 মিলিয়ন রিপোর্টিং ডেটে রিমেইনিং আছে, ফলে পাপ হবে। আপনারা যেটা 12 টাকায় 3 টাকায় 25% বলেছিলেন, আমরা একটু বড় হয়েছি বলে আমরা একটু একবারে শো করেছি 2 মিলিয়নকে। আমরা আসলে আমরা যেহেতু মূল অঙ্কটা একটু টাকার অঙ্কে নেব, 2 মিলিয়নকে টাকায় লিখে নিচ্ছি। আমরা জানি 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, ফলে 2 মিলিয়নে কি 20 লাখ না? কেন আমাদের অঙ্কগুলো সব ফিগার আউট করা আছে, এই জন্য আমরা ওটাকে ফিগারে নিয়ে যাচ্ছি। 20 লাখ ইন্টু 12 ভাগে 3 ভাগ, এই 12 ভাগে 3 ভাগ। দেখুন তো 5 লাখ বলেছিলেন আপনারা, জি স্যার। ওকে, সমস্যা হলে বলবেন। আর আমি আবারও বলি, আপনি চাইলে আপনার মতো প্রেজেন্ট করতে পারেন, আমি কিন্তু চেষ্টা করছি সহজে একটি দেখানোর জন্য। মানে এটাই মূল বইতে অনেক কঠিন করে দেখিয়েছে, আমি দেখেছি কোনো প্রয়োজন ছিল না ওইটার।
আমরা হ্যাঁ বলুন স্যার এটা কি 100% দিয়ে করলে হবে পার্সেন্টেজ? হ্যাঁ তাহলে আগে একটু এখানে করে নিতে হবে যে পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু 3/12 × 100। তাই সেই 3/12 আমরা একবারে লিখলাম না, দেখুন তো কোনো সমস্যা নেই। হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনার সুবিধা মতো। ওকে, এন্ড আওয়ার ওয়ার্কিং ফর মানে কি ছিল, ওই যে লোনের ইন্টারেস্ট আমরা মুখে বলেছিলাম, বের করে দিলাম একটু। Now we will go for our final presentation, that is comprehensive income statement. কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ, এনি কোশ্চেন ফ্রম ইউর কর্নার। আমরা অলমোস্ট উই হ্যাভ নাও 71 পার্টিসিপেন্টস, ওয়েলকাম টু অল। আপনারা যারা এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আমরা মাঝে মাঝে 2-3 জনের কথা শুনতে পাচ্ছি, অন্য যারা আছেন যদি সুযোগ থাকে একটু কথা বললে, যদি আপনার সমস্যা থাকে আপনি জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চান যে স্যার এই পর্যন্ত যা বলেছেন আমরা বুঝতে পেরেছি? না বুঝতে পারলে শুধু বলেন, তাহলে হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল স্যার। আসসালাম, বলুন স্যার। স্যার এই যে এখানে আমরা বলছি 2 মিলিয়ন এন্ডিং ইনভেন্টরি, যে বলছি যে রিমেনিং ইনভেন্টরি আছে, এটা স্যার প্রথম অ্যাডজাস্টমেন্টে বলা আছে প্রথম ইয়েতে যে আপনার এই বছরে ডিউরিং দা ইয়ারে হচ্ছে 12 মিলিয়ন সেল হয়েছে। জি জি। আর এখানে পরে বলতেছে রিমেনিং মান্থে 10 মিলিয়ন সেল হয়েছে। পরের মানে পরের মাসে যখনই কেনা বেচা হয়েছে, যেহেতু আমরা যখন একটা অ্যাকাউন্টস রাখি কিন্তু পুরো বছরের জন্য রাখি, ফর দ্য ইয়ার এন্ডেড, মাথায় রাখবো। কেনা বেচা যে মাসেই হোক না কেন আমরা কিন্তু হিসাব করি সারা বছর ব্যাপী, নাকি স্যার? ওই জন্য কিন্তু অঙ্কটা কোয়ালিফাই করে দিল যে সারা বছরই আপনি ধরে নেন কেনা বেচা হয়েছে, যদিও ঘটনা তো পার্টিকুলার টাইমে ঘটে। মানে বলছে যে কেনা বেচা যখন হয়েছে তার পরের মাসগুলো থেকে এই থেকে বিক্রি করার পরে দেখা গেছে আমার হাতে 2 মিলিয়ন আছে। ওইটা কিন্তু আমার অঙ্কের ট্রিটমেন্টে কোনো সমস্যা না স্যার, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি স্যার, এটা বলতেছে যে পরে 10 মিলিয়ন করে সেল হয়েছে। 10 মিলিয়ন করে না, 10 মিলিয়ন মোট সেল হয়েছে। মানে মোট 10 মিলিয়ন প্রোডাক্ট সেল করেছে 13 মিলিয়ন টাকায়। তাহলে তার কাছে যেটা কস্টিং ছিল 12 মিলিয়ন, তার 10 মিলিয়ন বিক্রি হয়েছে। তাহলে 2 মিলিয়ন আনসোল্ড রয়েছে না? এই 2 মিলিয়ন আনসোল্ড হলো স্যার পারচেজারের জন্য। সরি, কার একটু প্লিজ 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 স্যার, আবারও বলি 2 মিলিয়নটা হলো আপনার উইন্ডসরের জন্য হলো। বাবা হ্যালো, জি স্যার। স্যার মনে হয় আপনার মৌসুমী আক্তার আপু, উনি একটু মিউট করলে মনে হয় ভালো হয়, ওনার ওখান থেকে সাউন্ড আসতেছে। স্যার আমাকে তো মিউট করে দেন তো সব মিউট হয়ে যাবে, আমি মিউট করবো আমাকে? এটা একটু আসলে আপনাকে বলি নাই, মৌসুমী আক্তার আপু নামে একটা আপু। থ্যাংক ইউ। আমি বলার পরে আমি আমার ইকুইপমেন্ট গুলোকে একটু চেপে চেপে দিয়েছি, বেটা ঠিকঠাক নোটিস না, তাও তো দেখছি ঠিক হচ্ছে না। তার মানে হচ্ছে এই সমস্যাটা আপনাদের কোনো কর্নার থেকে, আপনারা অনেকজন, আমি একা, আপনারা বাকি 71 জন। বললে আমারই দোষ ধরবো, নো প্রবলেম, কারণ 71-এর মুখ আর আমি একের মুখ কি এক হবে স্যার? আচ্ছা, যাকে উত্তর দিচ্ছিলাম, দেখুন আমার এখানে কিন্তু একটা প্রশ্ন হলো যে সেই যে 10 মিলিয়ন কিন্তু আমার উইন্ডসরের জন্য এটা কিন্তু কস্ট, নাকি? উইন্ডসরের জন্য কস্ট না, এই 12 তো অবশ্য উইন্ডসরের এন্ডে আছে 2, কিন্তু বিক্রি করেছে কে? আপনার হ্যাঁ, যে বিক্রি করেছে তার কাছে আমার পাপ রয়ে গেছে না? আপনার তো 2 মিলিয়ন যে বিক্রি করেছে সেটা তো সেইটা উইন্ডসরের জন্য তো এটা সেল প্রাইস ছিল, নাকি? জি স্যার। টিউডরের জন্য যদিও এটা কস্ট, কিন্তু এলোকের জন্য তো সেটা ছিল সেলস। আমরা পার্সেন্টেজ তো সেলের পরেই বের করেছি, এটা সেলের পরে না। দেখুন তো 12 টাকায় 3 টাকা তো সেলের পরেই। তার মানে যে 2 মিলিয়ন রয়ে গেছে এর সঙ্গে সেলসে যে লাভ করেছে মিস্টার উইন্ডসর, এই লাভটুকু সে সরিয়ে ফেলবে তার হিসাব থেকে, আর কিছু না। ওকে, কারণ তার কাছ থেকে সরানো মানে গ্রুপ থেকে সরে গেল। তো আমরা একটু যাই, আশা করি আরো অঙ্ক আছে, এই প্রশ্ন আমরা আবার পাবো, তখন ইনশাল্লাহ কথা হবে, আরো পাবো ইনশাল্লাহ। নাও আওয়ার ফাইনাল ফিগার, ফাইনাল প্রেজেন্টেশন। খাতা কলম নিয়ে শুরু করুন। আমি কিন্তু লাইন বাই লাইন আপনাকে দেখাবো আপনার সুবিধার জন্য। রেভিনিউ খেয়াল করুন তো, আমরা কিন্তু টাকার ফিগারে 3টে শূন্য কম লিখবো, যে কারণে যেখানে 12 মিলিয়ন ছিল আমরা সেখানে 12-র পরে 6 শূন্য রাখবো, তার মানে 3 শূন্য এখানে, বাকি 3 শূন্য এখানে, আর কিছু না। রেভিনিউ, দুজনের রেভিনিউ যোগ করেছি, কথা ছিল ইন্টার কোম্পানি সেলসটা বিয়োগ যাবে। নিশ্চয়ই শখটা মুখস্থ আছে আমাদের হাতে এই মুহূর্তে।
60 24 তার থেকে 12,000 বাদ দিলে এইটা। সিমিলারলি কস্ট অফ সেল আসুন তো কি কি মনে আছে কিনা দেখুন। আমাদের স্টক অনুযায়ী কথা বলি, প্যারেন্ট, সাবসিডিয়ারি, ইন্টার কোম্পানি সেলস, পাম্প, আর ছিল ডেপ্রিসিয়েশন। মেলে স্যার? দেখুন আপনারা খাতায় যখন লিখবেন নিজেরা লিখে ফেলতে পারেন, এর পিছনে পরে একটু পি লিখবেন ছোট্ট করে মনে রাখার জন্য, এর পার কাছে একটু এ লিখবেন, সরি এস লিখবেন, এখানে ইন্টার কোম্পানি লিখবেন, এখানে ডেপ্রিসিয়েশন লিখবেন, এখানে হলো পাপ লিখবেন। একটু হাতে হাতে করুন সময় সুযোগ থাকলে, এবং লেখা হলে আওয়াজ দিবেন। প্লিজ গিভ রেসপন্স। ওকে ওকে ফাইন। নাও দিস ইজ আওয়ার গ্রস প্রফিট। আমরা জানি আফটার গ্রস প্রফিট উই উইল এলিমিনেট ডিস্ট্রিবিউশন কস্ট এন্ড অ্যাডমিন এক্সপেন্স। আমরা একসঙ্গে ব্যবহার করেছি। দেখুন ডিস্ট্রিবিউশন কস্ট 2500, ওই ভদ্রলোকের 50, অ্যাডমিন 3500, 150, আর ওই যে 300 ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল ছিল না স্যার, এই সেই 300 খরচ বেড়ে গেছে আমাদের। ওখানে বলা ছিল ইম্পেয়ারমেন্ট গুডউইলটা আপনি দিস আইটেম উইল বি অ্যাডজাস্টেড ইন অ্যাডমিন এক্সপেন্স। And finally, we will get profit from operations. স্যার গুডউইলটা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের মধ্যে আসলো কেন? মানে অঙ্কে বলে দিয়েছে, আপনি যে গুডউইলটা কমে গেল এখন কোথায় দিবেন? এখন এটা কি সেলে ঢুকাবেন না রেভিনিউতে কমিয়ে দিবেন? ক্লিয়ার বলা আছে দেখুন কোশ্চেনে যে ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ স্যার, স্যার মানে গুডউইল কমে যাওয়াতে আমার ক্ষতি হয়েছে সেজন্য তো এটা। অবশ্যই অবশ্যই এটা ক্ষতি, আমার খরচ বেড়ে গেল। ইম্পেয়ারমেন্ট গুডউইল এটা একটা লস আইটেম আমাদের। আপনি অন্যভাবে দেখুন তো, যদি আপনার গুডউইল যখন আপনি অ্যামোর্টাইজেশন করেন ওটা খরচ দেখান না আপনি? গুডউইল অ্যামোর্টাইজেশন খরচ কিনা? জি স্যার। তাহলে ইম্পেয়ারমেন্টও আপনি ওই কাছাকাছি মনে করেন, ঘটনাটা অন্যরকম একটু, কিন্তু ওটাও এক্সপেন্সের আইটেম। ওকে, ইনভেস্টমেন্ট ইনকাম চলে আসুন দেখি। আপনি খেয়াল করে দেখুন আপনার যে মূল অঙ্ক দেয়া হয়েছে ওখানে ইনভেস্টমেন্ট ইনকাম 75 দেখানো, এবং অঙ্কে বলা ছিল যে সে যে ইনভেস্টমেন্ট ইনকাম পেয়েছে ইন্টারেস্ট রিসিভ বলে, এইটা সে তো বিনিয়োগ করেছিল হলো প্যারেন্ট বিনিয়োগ করেছিল ইয়ার কাছে, সাবসিডিয়ারির কাছে, এবং এই 75 আমার জন্য ইনকাম হলে সাবসিডিয়ারি কোম্পানির জন্য খরচ না? দেখুন তো একটু ফিনান্স কস্ট হবে কিনা? জি স্যার, জি স্যার। একজনের জন্য আয়, একজনের ব্যয়, তাহলে দুটোই এলিমিনেট করে দিব আমি, কারণ দুজন মিলেমিশে গেছে, দুই বোন এখন এক ব্যবসা। ফলে বলবে বাবা ভাই আপু আমাদের মধ্যে আর কোনো লেনা দেনা নাই গো। ওকে, 75 বিয়োগ করে 0 হয়ে গেল, কোনো ইনকাম থাকবে না দুজন মিলে। ফিনান্স কস্ট 200, আর একজনেতে 25 বাদ দিয়ে 125। প্রফিট বিফোর ট্যাক্স। নাও ট্যাক্সেশন, দেখুন দুজনের ট্যাক্সেশন যোগ করলাম, বিয়োগ করলে আমরা পাবো প্রফিট ফর দ্য ইয়ার। আদার কম্প্রিহেনসিভ ইনকাম বইতে বা কোশ্চেনে কোথাও পাইনি কিছু, ফলে এই টোটাল ফিগারটাই আমার হবে কম্প্রিহেনসিভ ইনকাম। স্যার হ্যাঁ বলুন। রিভিনিউতে -12 মানে 12,000 টাকা, এটা কোন 12,000 টাকা স্যার বুঝতে পারতেছি? ওই যে 12,000 ঠিক না, 12,000 পর আরো 3 শূন্য দেন, ওই যে 12 মিলিয়ন আপনার ইয়ে রয়েছে না, ইন্টার কোম্পানি ট্রানজাকশন আছে না স্যার? 12,000, এই যে 12,000 দেখুন, ওই স্টোর ওই যে 12 মিলিয়ন টাকা কেনা বেচা করেছে না দুইজনে স্যার? যখন গল্প বললাম তখন তো ঠিক 2 নম্বর যখন পড়লাম আমরা দুইজনের মধ্যে 12 মিলিয়ন কেনা বেচা হয়েছে, যার 2 মিলিয়ন হাতে রয়ে গেছে,
তাহলে 12 মিলিয়ন যদি দুজনের কেনা বেচা হয়, আমরা দুজন তো এখন এক আত্মা হয়ে গেলাম। তাহলে কি করেছি দেখুন, 12,000-এর যে ইন্টার কোম্পানি সেল নষ্ট করে দিয়েছি, পারচেজও নষ্ট করে দিলাম। বলুন দেখুন, আপনার কাছে টেক্সট আছে স্যার এই মুহূর্তে? জি স্যার আছে। তাহলে আপনি দেখুন টেক্সটের মধ্যে নিশ্চয়ই, আমি তো আমার অঙ্কেও তো আলোচনা করে আসলাম, 2 নম্বর যে ওয়ার্ড এটা ছিল এডিশনাল ইনফরমেশন, পেয়েছেন স্যার? ওই 12,000 এবং 12,000-এ যে 2,000 ঘরে পড়ে আছে, সেই 2,000-এ যে লাভের বাড়তিটুকু সেইটা এখানে, তাই না? কারণ ওই 12,000 যখন সরালাম, 12,000-এর মধ্যে লাভ ধরা ছিল, 12,000 সে তো লাভ সহ বিক্রি করেছিল, যে লাভের মধ্যে 500 টাকা আনরিয়ালাইজ রয়ে গেছে। তাহলে এই 500 এখান থেকে বাদ দিলেও কিন্তু অঙ্ক মিলতো, মানে উত্তরও হতো। আর মার্কসের ব্যাপারটা কেন আমি বলছি, যেহেতু আমাদের টেক্সটে বা প্রায় সব বইতে এই ডিজাইনটাই করা, আমরা এই জন্য ডিজাইনের বাইরে যাচ্ছি না, এই আর্ট বা কৌশলী আছে। হ্যাঁ, ওকে। এখন আসুন, এই টাকাটা কিভাবে ভাগ হবে? আমার প্যারেন্টের শেয়ার হোল্ডাররা কতটুক পাবে? অঙ্কে বলা আছে সবটা শেয়ারই কিনে নিয়েছে তারা, তার মানে এই টাকার ভাগ বাইরের কেউ পাবে না। আমাদের শেয়ার হোল্ডার্স অফ প্যারেন্ট উইল গেট এভরিথিং, তাই তো স্যার? সেইটা শুধু আমরা শো করে দিয়েছি, দেখুন, আর কিছু না। অ্যাট্রিবিউটেবল, বন্টনযোগ্য, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অর্থাৎ নট অ্যাপ্লিকেবল কেন লিখলাম? এই অঙ্কের মধ্যে নাই, সেই জন্য লিখেছি। যদি মনে করেন থাকতো তো লিখতাম। প্যারেন্ট শেয়ার হোল্ডার্স 10, এই টাকাটা পুরো তারা পাবে। দুইজন মিলে বন্টন হয়েছে কয় টাকা তাহলে? 10,475। আমি চেষ্টা করেছি যাতে অন্তত আমরা অফলাইনে বোর্ডে যেভাবে ক্লাস করি সেভাবে একটু লাইন বাই লাইন টেনেছি, যদিও একটু ব্যস্ত টানছি ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। আপনারা নিজ দক্ষতায় এগিয়ে চলুন, আপনারা একটু লিখে ফেলুন। আমরা আরো 1 মিনিট সময় রাখছি এটার জন্য। এখানে হয় কি, হাতে হাতে করলে আপনার একটু মানে মনে থাকবে, আর আপনি শুধু দেখলে মনে থাকে না, বেশিক্ষণ মনে থাকে না স্যার। আর এখন বয়স হয়ে গেছে তো, এমনি নাটকের গল্প বা সিনেমার গল্প একটু মনে থাকে, কিন্তু অঙ্কের গল্প মোটেই মনে থাকে না। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন স্যার। স্যার এর মাঝে একটু অন্য একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে স্যার অ্যাসেটের ক্ষেত্রে ক্যারিং ভ্যালুটা বলতে স্যার সেটা কি আমরা যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা রাখি সেটা কি ক্যারিং ভ্যালু বোঝায় স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু আমরা যেটাকে মানে দ্যাট ইজ কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা, সেটাকে কি ক্যারিং ভ্যালু হিসেবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যেটা বলে সেটাই এটা নাকি স্যার? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এটা। অন্য কিছু ভিডিও কল আসছিল, হ্যাঁ অন্য কিছু ঘটনা আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্যার এটা ঘটে, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু আওয়ার ক্যারিং ভ্যালু। আর এর বৃহত্তর কনসেপ্ট আরো পরে পাবো, আরো কয়েকটা ক্লাস পরে আছে স্যার, আপনার উত্তর পেয়ে যাবেন। IAS 16 নিয়ে যখন কথা বলবো আশা করি তখন ক্যারিং ভ্যালু কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। জি বলুন স্যার। ইনভেস্টমেন্ট ইনকামে যে আমার 75 মাইনাস করলাম, এটা কি স্যার ইন্টারেস্ট ইনকাম ছিল? হ্যাঁ আমার ইয়েস। এবার দেখুন, আমাদের যিনি বিনিয়োগকারী তিনি অন্য লোকের কাছ থেকে কিন্তু ডিবেঞ্চার কিনে নিয়েছেন, ঠিক আছে? এখন তাহলে এই 75 টাকাটা আমার জন্য যদি ইনকাম হয়, অন্য কোম্পানির জন্য কস্ট ছিল না, ইন্টারেস্ট কস্ট ছিল। দেখুন এই 75 কিন্তু এই দুটো 75, এই 75 না, কিন্তু এই 75 হলো আমাদের বইতে যেটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের স্টেটমেন্টে যেটা দেওয়া আছে। আর ইন্টার কোম্পানি ট্রানজাকশন হচ্ছে এই 75, কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ বলুন। দুইবার 75 বাদ যাবে স্যার? দুইবার যাবে না, কারণ আমার জন্য ইনকাম থেকে সরিয়ে ফেললাম, কস্ট থেকেও সরিয়ে ফেললাম। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ also for you. And now our second problem. দেখি আমরা সেকেন্ড প্রবলেমটা একটু মন দিয়ে পড়ুন। ট্যাক্স থেকে নেওয়া স্যার? কোনটা স্যার? সরি এটা কি ট্যাক্স থেকে নেওয়া স্যার? এই ম্যাথটা না, আমাদের যে হ্যাঁ ট্যাক্স থেকে নেওয়া, ইয়েস, সীমা ট্যাক্স যেটা
আমি আবার বলি কেন নিয়েছি, যে এই মডেলের অঙ্কগুলো পরীক্ষা এখন আসছে, কিন্তু এই মডেলের অঙ্কগুলো আমরা যে আমাদের অনার্স বা মাস্টার্সে করে আসছি, দেখবেন এই মডেলের কোশ্চেন আমাদের বইতে নাই। যারা করে আসছেন তারা জানেন মনে হয়, বিবিএ বা এমবিএ যারা করে আসছেন। এই জন্য আমি সবকটা বড় বড় অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু এক্সাম স্ট্যান্ডার্ড, এবং পরীক্ষা যখন আসবে আশা করি এর থেকে সোজাগুলো দিবে। তার মধ্যে আপনাকে আমি চেষ্টা করেছি যাতে গোলমেলে আইটেম গুলো আসে, সেই অঙ্কগুলো সিলেক্ট করেছি আমি। এরপরেও বইতে আরো অঙ্ক আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা মাত্র উই উইল গেট অনলি 30 ক্লাসেস। ঠিক আছে স্যার? তো একটু চেষ্টা করুন এর মধ্যে যদি বুঝে নিতে পারেন। এরপরে টেক্সট থ্রু, ইউ উইল গো থ্রু ইউর টেক্সট, দেন আই হোপ ইউ উইল গেট ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ম্যাটার। স্যার, জি বলুন। আসলে আমরা যে চ্যাপ্টারটা শেষ করে এসেছি, চ্যাপ্টার 4, জি, ওইখানে আরেকটা সিস্টেমের একটা অঙ্ক আছে। কি অঙ্ক বলুন তো, কি অঙ্ক বলুন তো স্যার? স্যার কিছু জার্নাল করা হয়, ইলাস্ট্রেশন 6 আছে, অঙ্ক ইলাস্ট্রেশন 7 আছে। যদি একটু সময় হয় আপনি 6, 7 এ কিছু জার্নাল আছে। আচ্ছা, জার্নালগুলো যদি আগে আমি দেখে পরের দিন ক্লাসের আগে একটু বুঝিয়ে দিব। ঠিক আছে স্যার? ওকে ওকে। তো পড়ে ফেলেছেন মনে হয়। মেবি ইওর অ্যাকুইজিশন পিরিয়ড 4 ইয়ার্স, সিন্স 4 ইয়ার ব্যাক মেবি, তাই না? কারণ আপনি এপ্রিলের 16 তারিখ কিনেছেন, আর আপনার রিপোর্টিং হলো কত আছে 31শে মার্চ। কয় বছরের ঘটনা ঘটছে এটা? 4 বছর পরে। দেখুন তো আপনি কিনেছেন কবে? 16 সালের এপ্রিলে। হ্যাঁ, 3 বছর। ওকে, তার মানে আমরা ইন্টারিম পিরিয়ড হলো 3 বছর পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। And this is the income statement position. বরাবরের মতো যে আইটেম থাকে, নতুন কেউ নেই কিন্তু খেয়াল করবেন। Next, the following are the statements of change in equity for P and S for the year end 31st March 19, ইকুইটি, ডিভিডেন্ড পেড। যাই হোক, এটা একটা বোঝা যাচ্ছে যে নতুন কিছু আসছে, অঙ্কের মধ্যে আসবে। তাহলে আবারও বলি, এখানে একটা ইকুইটির কি ব্যাপার স্যাপার ছিল, একটু থাকুক, যদি লাগে আমরা দেখবো। ডিভিডেন্ড পেইড হয়েছে। আচ্ছা, এবার চেঞ্জ ইন ইকুইটি তো মানে আমরা এভাবে শো করি, কি বলেন স্যার? নরমাল এভাবে করি না, যে আমার বিগিনিং কত ছিল তার সঙ্গে এবারের ইনকামটা যোগ করি, ডিভিডেন্ড পেইড হলে বিয়োগ করে আমরা ফাইনাল পজিশন শো করি, এই তো স্যার? এটা আমরা তো হরহামেশা করে আসছি বিভিন্ন জায়গায়। জি স্যার। ওকে, জি না, হঠাৎ তো অন্য প্রেজেন্টেশন মনে হচ্ছে নতুন কিছু কিনা, নতুন না কিন্তু আওয়ার ইনফরমেশন। এবার আমরা দেখি 2016 সালে আপনি যে বই ওদের এস কে গ্রহণ করেছিলেন, আপনি একটা কাজ করেছেন কি, আপনি যে দামে নিয়েছিলেন আসলে ওই সময়ে প্রপার্টির দাম আরো 24,000 টাকা বেশি ছিল, তাই তো? তাহলে 24,000 যে বেশি ছিল, এটা পরে ডেফিনিশনকে অ্যাডজাস্ট করতে হবে না? ওকে, বলুন তো, এই মেশিনটা বাঁচবে হলো 10 বছর। যখন এটাকে আমি নিয়েছিলাম, ইফেক্টিভ লাইফ এস্টিমেটেড 10 ইয়ার্স। তাহলে বলুন তো ডেফিনিশন কত টাকা আমাদের হিসাবে আসবে? 2400। বুঝে শুনে বলুন, আমরা কিন্তু 3 বছর আগে নিয়েছিলাম। তাতে কি স্যার, আমাদের তো 1 বছরের হিসাব আছে, সব বছর একই হবে। আর কেউ কিছু বলবেন? আমরা দেখি আগের দিন কিন্তু একসঙ্গে 4 একসঙ্গে 3 বছরের টাকা অ্যাড করে ওটা ইয়ে হবে আর কি, 3 বছর তো ডিপ্রিসিয়েশন চার্জ হবে। 3 বছর। থ্যাংক ইউ স্যার। আমরা আগের দিনও তাই করেছিলাম না, 3 বছরের 4 বছরে করেছিলাম স্যার, কিন্তু ইনকাম স্টেটমেন্ট করতে গেলে তো সেখানে 1 বছরেরটাই চার্জ করতে হয়। আর একজন কি বললেন গো? আচ্ছা জি, হ্যাঁ জি বলুন, যিনি 3 বছর বললেন আপনার পক্ষে যুক্তি বলুন। স্যার, আমরা তো ওইটা তৈরি করার আগে তো আমাদের ইয়াটা নেট অ্যাসেট সাবসিডিয়ারি বের করতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এর জন্য তো 3 বছর। ওকে, থ্যাংক ইউ স্যার। 1 মিনিট, আপনি আপনার উত্তরে দিয়ে ফেলেছেন। আপনি যখন নেট অ্যাসেট করবেন তখন 3 বছর নেবেন, বাট ইন দিস প্রবলেম সে উই উইল প্রিপেয়ার অনলি কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে কখনোই 1 বছরের বেশি চার্জ হবে না, ঠিক আছে স্যার? তার মানে আসলে 1 বছরটা যাবে।
আপনি তো বললেন নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি করার সময় আপনি 3 বছর ধরবেন, কিন্তু আমাদের কিন্তু ইনকাম স্টেটমেন্ট করার জন্য লাগবে না 3 বছর। যদি কখনো ফিনান্সিয়াল পজিশন করি তখন লাগবে, তাই তো স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। যারা 1 বছর বলেছিলেন তাদের জন্য আমরা একটু অভিনন্দন দিলাম, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, নাও আওয়ার সেকেন্ড প্রবলেম অর সেকেন্ড, দেখুন নাম্বার 2, ইন্টার কোম্পানি একটা ট্রানজাকশন আছে এবং তার ইনভেন্টরিতে রয়ে গেছে, তাই তো স্যার? তাহলে 4,400 টাকা ইন্টার কোম্পানি সেল, বলছে অফ দিস অ্যামাউন্ট টাকা 500 ওয়াজ ইনক্লুড ইন দ্য ইনভেন্টরি দ্যাট ইজ স্টক ইন হ্যান্ড। কার কাছে আছে? পির কাছে থাকুক। এবং হ্যাঁ, প্যারেন্টস এর কাছে পড়ে রয়েছে, বিক্রি করেছে কিন্তু এস, তাই তো? জি স্যার। এবং কত পার্সেন্ট? 35% মার্জিন। তার মানে আমরা মনে হয় পাপ পেয়ে যাবো 175 টাকা। হ্যাঁ, 175 টাকা। থ্যাংক ইউ। আপনার কথা মেলে কিনা শুধু পরে মিলিয়ে দেখবো স্যার। যেমন আপনি 1 নম্বরে বললেন 2400 টাকা, পরে মিলিয়ে দেখছি 175 পরে মিলিয়ে দেখছি। ওকে, নাম্বার 3 বলুন এখানে একটু পড়ে। In the time of acquisition, goodwill valued টাকা 800, okay? 72 আসবে। তাহলে এবার 18তে এসে বলছে 10% ইম্পেয়ার হয়েছে, তাহলে 800 এ 10% 80 টাকা, তাই তো? তাহলে মার্চের অর্থাৎ এপ্রিল 18তে এসে তার বিগিনিং ব্যালেন্স আসবে 720 টাকা নাকি? জি স্যার, ক্যারিং ভ্যালুটা। ক্যারিং ভ্যালুটা আবার 700 কোটির পরে ওই বছরে হবে 10% চার্জ করার কথা, তাহলে কত হয়? 72 টাকা। ওকে, দেখি এটা আমরা কি দেখাবো, পরে যাচ্ছি, মেলে কিনা পরে দেখবো। আপনি বললেন 72, আর কিছু বলবেন? স্যারেরা অন্য কেউ কিছু বলবেন কিনা? গুডউইলের তো স্যার ক্যারিং ভ্যালু হয় না স্যার। কি ভ্যালু হবে বলুন, কিছুটা বলবেন তো তাকে নাকি? এটা স্যার 800 টাকার উপরে তো হবে নাকি স্যার? হ্যাঁ হলো, তারপরে বছর কি আরো 10% বাদ যাবে, ইম্পেয়ার হয়ে যাওয়া মানে কমে যাওয়া, পরে আবার 10% বাদ যাবে। আবার তাতে কত আসে দেখুন তো একটু। আপনার এখনকার আপনার মুখের মূল্য বা আপনার দেহের মূল্য আছে 800 টাকা, ঠিক আছে? আপনি ভালো মানুষ, আপনার ভালো মানুষের মূল্য 800 টাকা, কিন্তু কোনো কারণে এবছর কমে গেছে 10%, তাহলে পরের বছরে ভালো মানুষের মূল্য কত হবে? 720 টাকা। হ্যাঁ, তাহলে এবার পরের বার যখন 10% করবেন, কিসের পরে করবেন? এইটাই কোশ্চেন যে স্যার এটা কি 800 টাকার উপরে করব নাকি 720 টাকার উপরে করব? এইবার খেয়াল করুন, নো স্যার, এখানে বুক ভ্যালু দিয়ে দিয়েছে কিন্তু। স্যার একটু বলুন, অন দা বুক ভ্যালু অফ 2018 বলছে। ইয়েস, এখানে কিন্তু দেখেন একটু ক্লিয়ার হতে হবে যে বলছে পরের বছর যখন হবে, আবার এই 18তে যেটা বুক ভ্যালু পেয়েছেন আপনি বলেছেন 800 টাকা দিয়ে শুরু করেছিলেন, 18তে এসে 10% কমে গেছে, তাহলে কমে গিয়ে দাম হলো 720, এবং এরপরে কিন্তু ক্লিয়ার করেই দিয়েছে, আপনি কোশ্চেনটা পড়লে ক্লিয়ার হবেন, 10% অন দা বুক ভ্যালু এট 31 মার্চ 2018। তো মজার ব্যাপার হলো, যদি এটা নাও বলতো, আমরা যেটা করি সাধারণত, জি হ্যাঁ আমরা ওইভাবে করতাম, ঠিক আছে স্যার? ওকে, তাহলে 72 হলো। ওকে, থ্যাংক ইউ। 72ই মনে হবে, দেখি পরে গিয়ে। নাম্বার 4, এটা যেহেতু আমাদের শেয়ারের সংখ্যা বলা ছিল না কোথাও, সবটাই কিনে নিয়েছি যেটুকু বলা ছিল, কিন্তু কতটা শেয়ার আছে সেটা বলা আছে শুধু, আর কিছু না। এস এস টোটাল শেয়ার ক্যাপিটাল অফ 1000 টাকা 1 শেয়ার। ওকে, এখানে তো স্যার কোনো প্রভাব পড়বে না স্যার, পড়বে না মনে হয়, কারণ আচ্ছা ঠিক আছে স্যার, অ্যামাউন্টে না আমাদের সমস্যা। জি জি, আর প্রিপেয়ার দা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তো ইনকাম আমরা করব, আমরা মনে হয় ওয়ার্কিংস গুলো যেটা করলাম বিফোর মাগরিব মনে হয় করে ফেলতে পারি কিনা স্যার? আগাবো একটু, মনে হয় পারবো, এখনো 2-3 মিনিট সময় আছে। যখন আজানটা হবে আপনি একটু আমাকে একটু ইনফর্ম করবেন আপনার কর্নার থেকে। ওকে, দেখি। ফার্স্ট উই উইল শো গ্রুপ স্ট্রাকচার, পরীক্ষার খাতায় যত্ন করে শো করবেন, আবারও বলছিলাম। দেখুন
লিখে ফেলুন। ফেয়ার ভ্যালু ডেপ্রিসিয়েশন নিশ্চয়ই আমরা হিসাব করে ফেলেছি, শুধু শো করছি ঠিক আছে কিনা দেখুন। Keep your mind for income statement depreciation always will be for 1 year. আমরা যখন ডেপ্রিসিয়েশন করব তখন শুধু 1 বছরের জন্যই করব। ওকে, ইন্ট্রা গ্রুপ সেলস এন্ড পাব যেটা আমরা বের করলাম একটু আগে মুখে বললাম, এটা লিখে দিলাম শুধু দেখুন। যিনি 175 বলেছিলেন আপনারটা হয়েছে তো স্যার? ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইন্ট্রা গ্রুপ সেল টাকা 4400, পাপ ইন ইনভেন্টরি বের করে ফেললাম। ইম্পেয়ারমেন্ট 72 বলেছিলেন মনে হয়, দেখি মেলে কিনা আমাদের সাথে। আমরা তো ফর্মালি দেখিয়ে দিয়েছি, আপনি ঠিক এইভাবে একটু লিখে রাখুন। গুডউইল অন অ্যাকুইজিশন, ইম্পেয়ারমেন্ট, গুডউইল at 31st March, then impairment। এবং আমি আশা করব আপনারা প্রত্যেকটা আইটেম একটু বুঝে বুঝে লিখবেন, তাতে হবে কি অন্য অঙ্ক হলে অন্য ভাষা অন্য অঙ্ক হলে আপনি পারবেন আশা করি। সরি, dear participant, okay? Hello participants. স্যার। Now we will go for a short break after 12 minutes, okay? আমার মনে হচ্ছে আমাদের এখানে আজান পাচ্ছে, আপনারা কি আজান পাচ্ছেন নাকি আরো একদিন কথা বলবো স্যার? জি স্যার, পাচ্ছি। আজান পাচ্ছেন, তাহলে নেক্সট আফটার 12 minutes স্যার, ওকে? Okay, after 12 minutes, just after 12 minutes we will come back again. Thank you sir.
কি নামাজের বিরতি নাকি? হ্যাঁ হ্যাঁ 12 মিনিট বিরতি দিয়েছে।
Dear participants, Assalamu alaikum. Ji, alaikum assalam. After a short break, I hope you have come back. And now we will go with our final presentation. আমরা ঠিক গত অঙ্কটা যেভাবে দেখেছি আশা করি এটাও আমরা হাতে হাতে করে ফেলতে পারবো। And now please take your khata, pencil, if necessary, then calculator. And normally we will start with our revenue. Parent 31,200 plus for subsidiary 10,400 and intergroup transaction যেটা ছিল আমাদের 4,400 দেখুন বিয়োগ হয়ে গেল ইন্টার কোম্পানি সেল তাই তো স্যার যেটা আমার 2 নম্বর ইনফরমেশন মনে ছিল এটা আমরা সবসময় এটা মনে রাখবো যে প্রত্যেকটা আইটেম প্যারেন্ট সাবসিডিয়ারি যোগ করব এবং যদি কোনো ইন্টার গ্রুপ ট্রানজাকশন থাকে সেটাকে বাদ দিয়ে দিব আমরা ওকে রেভিনিউ and now cost of sales 5,600 4,400 এবং এই যে 175 টাকা কি ছিল পাপ ছিল ওকে পাপটা খরচটা বাড়িয়ে দিয়েছে যোগ হয়ে গেল ওকে যেহেতু এই অঙ্কে আর কোনো আইটেম নেই আমরা বসিয়ে দিলাম গ্রস প্রফিট একবারেই বিয়োগ করে আমরা রেখেছি এবং আমাদের বাকি দুটো এক্সপেন্স চলে আসবে এখন সেটা ওয়ান ইজ ডিস্ট্রিবিউশন এন্ড আদার ওরা ওইভাবে বলেনি একবারে মনে বলেছিল অপারেটিং এক্সপেন্স ওখানে দেখুন একটু 1200 এই 2400 বলেন তো কোনটা স্যার এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ওকে আর এই 72 কি ছিল
রিপারমেন্ট। জি হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। ইম্পেয়ারমেন্ট আমরা গত অঙ্কটায় বলা ছিল যে ইম্পেয়ারমেন্টটা সরাসরি ওরা বলেছিল অ্যাডমিনে, আমরা এখানে যেহেতু আলাদা করা নেই, অপারেটিং এক্সপেন্স মানেই তো এর মধ্যে অ্যাডমিন আছে। We know operating expense normally it includes our admin expense, distribution expense, তাই না? অপারেটিং মধ্যে এরা আছে, ফলে এগুলো যোগ করলে আমার মোট খরচ হয়ে গেল এইটা, আমি প্রফিট ফ্রম অপারেশন পেয়ে গেছি। দেখুন আবার বলি, সমস্যা হলে কথা বলবেন যে স্যার এইটা আমরা বুঝতে পারছি না। ওকে, আপনি দেখে নেন, পরে যেহেতু আপনার কাছে যখন এই স্লাইডটা চলে যাবে আপনি আবার একটু হাতে হাতে অঙ্কগুলো করবেন আশা করি। পাশাপাশি আপনার টেক্সটে আরো কিছু বাড়তি অঙ্ক আছে, ছোট ছোট অঙ্কগুলো বোঝার জন্য জরুরি, করে নিতে পারেন। ইনভেস্টমেন্ট ইনকাম এবার চলে আসুন, দেখুন এবার একটু দেখুন তো ইনভেস্টমেন্ট ইনকামের কি একটা ব্যাপার ঘটেছে বলুন তো একটু। ডিভিডেন্ডটা মাইনাস করছি। হ্যাঁ, ওই যে ডিভিডেন্ডটা দেওয়া ছিল, কারণ আমি তো বিনিয়োগ করে একটু ব্যাকে চলে যাই, আমাদের একটু দেখুন এবার কেন আমাদের ওইটা দেওয়া ছিল। এবার আসুন, এই যে আইটেমটা পড়ে নিতে হবে আমাদের, এখানে আসুন। এরা বলছে, যেহেতু আমরা বলছি যে পি কোম্পানি পারচেজেস অল অফ শেয়ারস অফ এস, তাহলে পি কোম্পানির এস এর সমস্ত শেয়ার যদি কিনে থাকে, তাহলে এস যে ডিভিডেন্ডটা দিচ্ছে 500 টাকা, এই টাকাটা সম্পূর্ণ পি পেয়েছে কিনা বলুন তো। যেহেতু পি কোম্পানি এস এর সমুদায় শেয়ার কিনেছে, তাহলে এস ডিভিডেন্ড বাবদ এবছর যা কিছু দিয়েছে সবটা কে পেয়ে গেছে? পি পেয়েছে। তার মানে পি এর মধ্যে, পি এর যত ডিভিডেন্ড ইনকাম শো করা আছে তার মধ্যে 500 টাকা, তাহলে তো আমরা বলতে পারি ইন্টার গ্রুপ ট্রানজেকশন, তাই তো স্যার? তার মানে যেহেতু এস এর বিনিয়োগের মধ্যে তো ওই টাকাটা ছিল, এই জন্য আমরা কিন্তু দেখুন 500 বাদ দিয়ে আমরা আমাদের নেট ইনকাম দেখাচ্ছি 1500। ক্লিয়ার? ওকে জি, এই জন্য কিন্তু এইটুক দেওয়া হয়, মানে এইটুকুর মধ্যে ওই তথ্যটুকু লুকানো শুধু। আসুন আমরা যেখানে ছিলাম, ইনভেস্টমেন্ট ইনকাম, দেন প্রফিট বিফোর ট্যাক্স। এবার ট্যাক্স দিয়ে দেই আমরা, ট্যাক্স 2100 আর 500 আছে, আমরা 2600 দিয়ে দিয়েছি, প্রফিট ফর দ্য ইয়ার পেয়ে গেলাম। এবার আমরা কি করব, আমরা যে আদার ইনকাম আছে কিনা, আদার ইনকাম নেই, টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম and attributable or distributable to non-controlling interest, for this case not applicable, বা জিরো লিখলেও হবে, প্যারেন্ট শেয়ার হোল্ডার্স পাবে পুরো টাকাটা, টোটাল ফিগার এটা। আপনারা এটা তুলে ফেলুন খাতায়, যদি যারা করছেন, করার পরে আপনি কথা বলতে পারেন যে স্যার আমরা এখান থেকে বুঝি নাই বা কিছু, একটু দেখুন একটু। স্যার ডিভিডেন্ড পেড শুধু 500 টাকা ধরলাম, মানে পি 2500 টাকাটা ধরলাম না কেন স্যার? আচ্ছা, পি ডিভিডেন্ড কাকে দিয়েছে আমরা তো, আচ্ছা একটু খেয়াল করুন স্যার, থ্যাংক ইউ, আপনি প্রশ্নটা যেটা করেছেন, আমরা কিন্তু ভাবছি কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম নিয়ে, খেয়াল করুন ইনভেস্টমেন্ট ইনকাম নিয়ে। তো ইকুইটি স্টেটমেন্টের মধ্যে পি এর জন্য যেটা ডিভিডেন্ড, ওটা কি ডিভিডেন্ড তাদের ইনকাম না পেমেন্ট? পেমেন্ট। আমরা কিন্তু ভাবছি ইনভেস্টমেন্ট ইনকাম নিয়ে, এটা আমাদের আইটেমটা আছে হলো ইনকাম স্টেটমেন্টের মধ্যে দেওয়া আছে 2000 টাকা। এখন এই 2000 টাকা যে আমি প্যারেন্টের দেখাচ্ছি, আমরা প্যারেন্টের যে 2000 টাকা ইনকাম দেখাচ্ছি, এই 2000-এর মধ্যে 500 টাকা এসেছিল হলো এস এর কাছ থেকে। কি করে বুঝলাম? যেহেতু এস এর সম্পূর্ণ শেয়ারই পি কিনে নিয়েছে, পি পারচেজেস অল অফ শেয়ারস অফ এস, সো পি ইজ এন্টাইটেলড টু গেট অল ডিভিডেন্ডস, রাইট? জি স্যার, বুঝতে পারছি। তাহলে পি যদি সব পেয়ে থাকে, আর পির ঘরে যেটা লেখা ওটা তো তার, সেই টাকাটা তো বাইরে চলে গেছে, ওইটা নিয়ে আমাদের কোনো গল্প নেই। হ্যাঁ ঠিক আছে স্যার, ওইটা নিয়ে আমাদের গল্প নেই। ওকে, এনি কোশ্চেন?
তাহলে আমরা যদি আজকের এই ক্লাসটাকে একটু যদি রিভিউ করি, উই হ্যাভ সিঙ্গেল মিনিট অর 2 মিনিটস, তাহলে আমরা মানে দেখতে পারি যে আমরা টুডে উই হ্যাভ টক অ্যাবাউট আওয়ার consolidated comprehensive income statement. And for this case, normally we show a guideline that is every item of P and subsidiary, parent and subsidiary will be added, and we will adjust some figures. This adjustment may addition or subtraction as per the effect of the transaction. আমরা আসলে যা কিছু যোগ বিয়োগ করব সব ট্রানজেকশনের যে ইফেক্টের উপরে ভিত্তি করে, এবং সবসময় মাথায় রাখবো ইন্টার কোম্পানি বা ইন্টার গ্রুপ যত ট্রানজেকশন থাকবে সব ট্রানজেকশন কিন্তু এখানে কোনো না কোনো ভাবে অ্যাডজাস্ট করতেই হবে আপনাকে, especially intercompany sale. It will hamper revenue as well as cost, and PAP, impairment of goodwill, and interest, ইনভেস্টমেন্ট ইনকাম। কিছু আইটেম গুলো আপনি এভাবে মাথায় রাখবেন যে কোন আইটেম গুলো সাধারণত সব অঙ্কে থেকে থাকে। যে দুটো অঙ্ক করলাম আমরা দেখলাম আমাদের এই অঙ্কে কি কি ছিল, আবারও বলি ইন্টার গ্রুপ একটা সেল ছিল যেটা আমার রেভিনিউ এবং সেলে চাপ দিয়েছে বা কাজ করেছে। এরপরে পাপের ব্যাপার ছিল, আর একটা বেশি ইম্পর্টেন্ট আইটেম ছিল ডেপ্রিসিয়েশন অন অ্যাডজাস্টমেন্ট, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। এবং কিছু না বললে আমরা এগুলো কস্ট অফ সেলে দিতে পারি, এবং কিছু বললে আপনাকে ঠিক সেইখানে হিট করাতে হবে। ঠিক আছে স্যার? তো আমরা মনে হয় এই কথাগুলোই আজকে বলেছি, এর বাইরে কি আর তেমন কিছু বলেছি? কেউ কিছু বলতে চান যে স্যার না এর বাইরে কিছু বলেছেন? নিশ্চয়ই না। তো আমরা আসলে নেক্সট ডেতে আরো আমরা মনে হয় গত যে দুটো ক্লাস, আজকে প্লাস গতদিন যে ক্লাসটা করলাম, আগামী ক্লাস আমি যদি ভুল না করি 18 লেকচারটা হলো আমার ডিজাইন করা আছে আর একটু বড় অঙ্ক দিয়ে, যেখানে উই উইল গেট বোথ সাবসিডিয়ারি অ্যান্ড অ্যাসোসিয়েট, অর্থাৎ আগামী দিনের অঙ্কে হয়তো অ্যাসোসিয়েট আসতে পারে। আমরা এই গল্পটা ইনশাল্লাহ কালকে করব, আশা করি আপনারা এই গল্পে যোগ দিবেন যারা আজকে আমার ক্লাস। জি বলুন স্যার। 9 নাম্বার লেকচার শিটের জন্য আমি আপনাকে একটা মেইল দিছিলাম স্যার, এটা আসলে পাই নাই। তাহলে আবার একটু মেইল দেন, আমি চেষ্টা করি তো সবাইটা দেওয়ার। কি নাম আপনার স্যার? ফিরোজ আল মাহমুদ স্যার। ফিরোজ আল মাহমুদ। আজকে একটু নক দিয়েন, ওইটুক বলে নক দিয়েন, কারণ আমি গতদিন পর্যন্ত ওই মেইলটা আবার ফরওয়ার্ড করতেছি। ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আরেকটা কথা বলি, যারা পাচ্ছেন আমার মনে আপনি যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন সেখানেও পেয়ে যেতে পারেন। আমি গতকালকে মনে 123 জনকে ইমেল পাঠিয়েছি, আমার ওখানে এখন 123 জনের মনে হয় করা কপি করে রাখছি আমি প্রত্যেকের নাম। ঠিক আছে, তারপরে যারা পাননি আজকে একটু আপনি হ্যালো করেন, এবং এরপরে কিন্তু আর নতুন কোনো কথা শুনবো না আমি। আজকে পর্যন্ত যারা হ্যালো করবেন আমি আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে তাও একটু পরে পাবেন, আমি একটু পরে একটু আমার অফিসিয়াল কাজে বাইরে থাকবো। ইনশাল্লাহ রাতে এসে বসে যদি নাও দিতে পারি কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন সকাল 11টার মধ্যে। হ্যাঁ ঠিক আছে স্যারেরা? তো আপনারা ভালো থাকবেন। যেতে যেতে প্রতিদিনের মতো আপনারা যে অনেক কষ্ট করে আমার ক্লাসে জয়েন করেছেন, সো আই এম গ্রেটফুল টু ইউ, অ্যান্ড অলসো উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার ন্যাশনাল কাউন্সিল ডিউ টু amid corona authority has arranged this type of online class. তো যেতে আবার বলি সবাই নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।